প্রায় 2 বছর পর হঠাৎ করে তনয়া তার অঙ্গ টিচার মানে আয়াতকে দেখলো। দেখে পুরো হা হয়ে গেছে। কখনো ভাবেনি কলেজে উঠে প্রথম দিন প্রথম ক্লাসে এভাবে আয়াত স্যারকে দেখতে পাবে। তনয়া এবার ইন্টার প্রথম বর্ষে। আয়াতকে দেখার সাথে সাথেই তনয়া হাতটা নিজের বাম গালে চলে গেল। 2 বছর আগে জ্বরের দাগ বা ব্যথা কোনোটাই এখন নেই, কিন্তু মনের মধ্যে জ্বরের দাগ বা ব্যথা ঠিকই রয়ে গেছে। কিছুটা লজ্জায়, কিছুটা ভয়ের ব্যথা। তাই নিজের অজান্তে হাতটা গালে চলে গেল। আয়াত যে তনয়াকে দেখে কম অবাক হয়েছে তা কিন্তু না। তনয়ার মতো আয়াতের চোখে মুখেও বিস্ময়। আয়াতের 2 বছর আগের ঘটনা মনে পড়ে গেল। আয়াত কখনো ভাবেনি তনয়াকে আবার দেখতে পাবে। কয়েক মাস আগেই আয়াত এ কলেজে জয়েন করেছে অঙ্ক টিচার হিসেবে। আয়াত তনয়ের দিকে তাকিয়ে দেখে পাগলি মেয়েটা নিজের গালে হাত দিয়ে রেখেছে। সেটা দেখে আয়াত নিজের অজান্তে হেসে ফেলল। তনয়া আয়াতের হাসি দেখে বুঝতে বাকি রইল না আয়াত কেন হাসছে। তবুও তনয়া এক ধ্যানে আয়াতের দিকে তাকিয়ে রইল। আয়াত সবার সাথে কথা বলতে বলতে তনয়ার কাছে এসে বলল, কি ব্যাপার, তুমি গালে হাত দিয়েছো কেন? আয়াতের কথায় তনয়া ধ্যান ভাঙল। মানে? কি বললা? ঠিক শুনে নেই, জোরে বলো। গাল থেকে হাতটা সরিয়ে কিছু না স্যার। তাহলে গালে হাত দিয়েছো কেন? দাঁতে ব্যথা করছে নাকি? বেটা বজ্জাত, খোঁচা দিয়ে কথা বলে। আমার দাঁতে না, আমার মনে ব্যথা করে। না স্যার, এমনিতেই গাল চুলকাচ্ছিলাম। ও, তো এবার পরে মনোনিবেশ করি। সো স্টুডেন্ট, আজ আপনাদের কলেজের প্রথম ক্লাস। কলেজে প্রথম দিন খুব সুন্দর হওয়া চাই, কারণ এই দিনটা সারা জীবন মনের পাতায় স্মৃতি হয়ে রেখে যায়। অবশ্য অনেকের শকিং বিষয় হয়েও মনে পাতায় স্মৃতি হয়ে রয়ে যায়। তনিয়া বুঝতে পারছে কথাটা আয়াত ওকে খোঁচা দিয়ে বলেছে, তাই মনে মনে বলেছে, ব্যাটা বজ্জাতের হাড্ডি, কাটা খায়ে লবণের ছিটা দিচ্ছিস। কই বাত নেহি, আমি এর সুযোগ পাবো, তখন কড়াই গন্ডায় বুঝিয়ে দিব তনয়াকে জিনিস। এখন আছি তো দুজন একই কলেজে। কলেজ লাইফ মানেই মজা, হই হুল্লোড়, কিন্তু সাথে সাথে পড়াশোনা করতে হবে কিন্তু। আর আমার পরিচয়টা তো পেয়েই গেছেন, আমি আয়াত, আপনাদের ম্যাথ টিচার। আজ তো প্রথম ক্লাস, তাই বেশি বকবক করব না, কারণ আমি জানি এটা আপনাদের অসহ্য লাগবে। আরে আমার নিজেরই তো টিচারদের বকবক শুনতে ইচ্ছে করে না, তো আপনাদের কি বলবো। আয়াতের কথায় ক্লাসের সবাই হেসে দিল। এর মধ্যে একজন ছাত্র বলল, স্যার, কিছু মনে না করলে একটা কথা বলি? হ্যাঁ, বলো, কিন্তু তার আগে তোমার নাম বলো। ফাহাদ। ওকে ফাহাদ, বলো। স্যার, আপনাকে দেখে টিচার মনে হয় না, আচ্ছা, তো কি মনে হয়? স্টুডেন্টের মতোই লাগে। আসলে আমি প্রফেশনাল টিচার না, আমি এবার মাস্টার্স করছি। তাহলে শিক্ষকতা কেন? আসলে আমার এটা ভালো লাগে। এটা তো একটা প্রাইভেট কলেজ, আর কলেজের প্রিন্সিপাল আমার আঙ্কেল। তিনি বললেন যে যাতে কলেজে এসে প্র্যাকটিস করি, এতে আমার পিছনে পড়াটা চর্চা থাকবে, নিজের সময়টাও কাটবে। কুল স্যার। তা কতদিন প্র্যাকটিস করবেন স্যার? এই বছর দুই। গল্প আর ইন্ট্রো তো অনেক হলো, এখন একটু পড়াশোনা করি। তারপর আয়াত সামান্য কিছু পড়ালো। পুরো ক্লাসে তনয়া বারবার আয়াতের দিকে তাকালো। যখন আয়াতের চোখে চোখ পড়ল, চোখ নামিয়ে নিত। কলেজ ছুটি আজ তাড়াতাড়ি হলো, তাই তনয়া তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তনয়া সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। তনয়া, ফ্রেশ হয়ে খেতে আয়। ভালো লাগছে না তো, পরে খাবো। আজও মেয়ে, ঠিক আছে। তনয়া শুয়ে শুয়ে ভাবছে ঠিক কিভাবে কি পৃথিবীটা সত্যিই গোল। এখানে হারিয়ে যেতে চাইলে ঘুরে ফিরে ঠিক একই জায়গায় চলে আসতে হয়। কখনো ভাবিনি আয়াত স্যারের সাথে আবার দেখা হবে, যদিও চাইলেও দেখা করতে পারা যেত, কিন্তু আমি নিজে থেকেই তা চাইনি। তাকে দেখলে ভয় থেকে বেশি লজ্জা লাগে। যে আজব কাণ্ড করেছিলাম তাতে লজ্জায় হবারই কথা। চলুন ঘুরে আসি 2 বছর আগে।
তখন তনয়া কেবল নবম শ্রেণীতে উঠেছে। বিজ্ঞান বিভাগের ছাত্রী তনয়া, সে কারণে দুটো ম্যাথ, সাধারণত গণিত আর উচ্চতর গণিত। প্রথম প্রথম তনয়া বাকি বন্ধুদের সাথে স্কুলেই কোচিংয়ে পড়তো, কিন্তু বাড়ি থেকে স্কুলে বেশ দূর হয় স্কুলে কোচিং একসাথে সামলাতে খুব কষ্ট হতো। তনয়ার বাবা সেটা খেয়াল করেছেন। একমাত্র মেয়ে বলে কথা, তিনি বললেন তোর জন্য ঘরে টিচার রেখে দিব। তারপর তনয়ের স্কুলের টিচারের কাছে গেল, কিন্তু তিনি বললেন তার সময় হবে না। অবশেষে তনয়ার বাবা তার বন্ধুর ছেলে মানে আয়াতকে বলল যাতে তনয়াকে পড়ায়। আয়াত তখন অনার্স দ্বিতীয় বর্ষ পড়ে, অঙ্ক নিয়ে। আয়াত অঙ্কে ভীষণ ভালো। প্রথমে আয়াত পড়াতে রাজি হয়নি, কারণ আয়াতের অবস্থা খুব ভালো, প্রাইভেট পড়ানোর কার দরকার নাই। কিন্তু তারপর যখন আয়াতের বাবা পড়ানো বলেছে, তখন আর না বলতে পারল না। প্রথম যেদিন আয়াত তনয়ার পড়াতে গেল, তনয়া আয়াতকে দেখে পুরো ক্রাশ, কারণ আয়াত দেখতে একেবারে চকলেট বয়। তনয়া হাঁ হয়ে আয়াতের দিকে তাকিয়ে রইল। তুমি কি তনয়া? জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি? খুব ভালো স্যার। আপনাকে দেখে স্যার স্যার লাগে না। আচ্ছা, তাহলে কেমন লাগে? থাক, বললে মাইন্ড করবেন, বলার দরকার নাই। বলো, মাইন্ড করবো না। আপনাকে একদম চকলেট বয় লাগে। আচ্ছা, তাহলে তোমাকে তো চকলেট গার্ল লাগে, কারণ তুমিও খুব কিউট। আয়াত কথাটা এমনি বলল, কিন্তু তনয়ার মনের মধ্যে তো 1 কেজি লাড্ডু ফুটলো। আচ্ছা, তাহলে পড়া শুরু করি। ওকে। আয়াত সপ্তাহে 3 দিন তনয়াকে পড়াতো। আয়াত যখন তনয়াকে পড়াতো, তখন তনয়া প্রায় আয়াতের দিকে তাকিয়ে থাকতো। আয়াতের চোখে চোখ পড়লেই নামিয়ে নিত। ব্যাপারটা আয়াত খেয়াল করলেও তনয়া ছেলে মানুষই ভেবে ইগনোর করত। কিন্তু তারপর আয়াতের খুব অস্বস্তি লাগতো। তনয়া অনেক ছেলে মানুষই করতো। আয়াত মাঝে মাঝে বকা দিলেও তনয়া ছেলে মানুষই ওর খুব ভালো লাগতো। কিন্তু আয়াত কখনো তনয়াকে সে নজরে দেখেনি। ধীরে তনয়া কিশোরী মনটা ভালোবাসায় একটা ছোট্ট ফুল ফোটে, আর সেই ফুলের নাম দেয় আয়াত। আয়াত তনয়ার হাব ভাব দেখে কিছুটা আঁচ করতে পারত, তাই ভাবলো তনয়াকে ইনডাইরেক্টলি বোঝাতে হবে, কারণ এ বয়সে এ ধরনের কিছু হওয়াটাই নর্মাল, কারণ বয়সটাই খারাপ। বেশি কিছু বললে ব্যাপারটা উল্টে যেতে পারে, তাই অনেক ভেবেচিন্তে তনয়াকে বলল। তনয়া, তুমি কিছু কথা বলি? হ্যাঁ স্যার, বলেন। জানো তনয়া, মানুষের জীবনে সব থেকে খারাপ বয়স কোনটা? না তো, কোনটা স্যার? 13 থেকে 18 বছর বয়সটা। কেন স্যার? এ সময় মানুষ ছেলেবেলা আর ম্যাচিওর বয়সের মাঝামাঝি থাকে। এ বয়সে খারাপ জিনিসটা ভালো আর ভালো জিনিসটাকে খারাপ মনে হয়। এ বয়সের কিশোর কিশোরীদের শিক্ষণীয় কথা অসহ্য লাগে। এ বয়সের খারাপ জিনিসটা উপরের চাকচিক্য দেখে তার প্রতি আকর্ষিত হয়ে ভুল করে, কিন্তু যখন বুঝতে পারে ভুল করেছে, তখন করার মতো আর কিছুই থাকে না। যে এ বয়সে ভ্রম থেকে নিজেকে বাঁচাতে পারবে, তার জীবনটা অনেক সুন্দর হবে। দেখো, এ বয়সে ভালো লাগা জিনিসটা মনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়। তখন বোঝা যায় না কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে আলাদা একটা পৃথিবী তৈরি হয়ে যায়। এই পৃথিবীতে প্রথম প্রথম ফুলের সমাহার থাকলেও কিছুদিন যেতে দেবে ফুলগুলো ঝরে গিয়ে সেখানে কাটা উৎপত্তি হয়েছে। আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝেছ? জি স্যার। কি বুঝলা? আই লাভ ইউ। হোয়াট? হোয়াট না স্যার, উত্তরটা আই লাভ ইউ টু হবে। জাস্ট শাট আপ। আমি তোমাকে এতক্ষণ কি বলছিলাম, সব কি তোমার মাথার উপর দিয়ে গেছে? না স্যার, এক কান দিয়ে ঢুকছে, অপর কান দিয়ে বের করে দিয়েছি। চুপ, একদম চুপ। তোমাকে বললাম না, এ বয়সে কখনো ভালোবাসা হয় না। এটা হয় ভ্রম, নয় ভালো লাগা। নো স্যার, আই রিয়েলি লাভ ইউ। তোমার মতো এডিট মেয়েকে বলানো আমার পক্ষে সম্ভব না,
গুড বাই। আর তনয়া হা হয়ে আয়াতের যাবার পানে তাকিয়ে রইল আর ভাবতেছে। কি এমন বললাম? মেয়েরা প্রপোজ করলে ছেলেরা আরো খুশি হয়ে অ্যাকসেপ্ট করে, আর এ তো দেখি উল্টো। পরক্ষণেই তনয়ার মনে পড়ল, আয়াত যদি বাবাকে বলে দেয় তাহলে তো সর্বনাশ। তাছাড়া সামনের মাসে প্রথম সাময়িক পরীক্ষা, এখন নতুন টিচার কোথায় পাবো? নিজের ইগো বর্তমানে ব্যাগে রেখে স্যারকে ফোন দিয়ে সরি বলি, দেখি বেটা ঘাটতেরা মানে কিনা। এই ভেবে তনয়া আয়াতকে ফোন দিল। প্রথম কয়েকবার রিং হয়ে কলটা কেটে গেল, তারপর আয়াত ধরলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বেটা হট টেম্পারেচার। সরি স্যার। সরি বললে কাজ হবে না, আমি তোমাকে আর পড়বো না। স্যার, আমি আর কখনো এমন কথা বলবো না। প্লিজ বাবাকে কিছু বলবেন না। ঠিক আছে। তাহলে কাল থেকে পড়াতে আসছেন? না, তোমার বাবাকে বলবো না, তাই বলেছো তোমাকে পড়াবো তা কিন্তু না। প্লিজ স্যার, সামনের মাসে আমার পরীক্ষা, এখন নতুন টিচার কোথায় পাবো? আর বাবাকেই বা কি বলবো? সেটা মাথার মধ্যে প্রেম পোকা ঢোকার আগে মনে ছিল না? সরি বললাম তো। আর আপনিই তো বললেন যে এ বয়সে ভুল হয়, তাহলে আপনার কি উচিত না আমার ভুলটা শুধরে দেয়া? এই মেয়ে, তুমি তো দেখছি আমার কথায় আমাকে ফাঁসিয়ে দিলা। ঠিক আছে, কাল থেকে পড়াতে আসবো, তবে একটা শর্তে। কি শর্ত স্যার? এই ধরনের কোনো দুষ্টুমি বা ফাইজলামি আর কখনো করবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। বেটা তোরে একবার বাগে পাই তখন দেখবি। পরের দিন থেকে আয়াত আবার নিয়মিত পড়াতে আসতো। তনয়া এখন অনেক শান্ত হয়ে গেছে, সেই আগের মতো দুষ্টুমি করে না। আয়াত প্রথম প্রথম তাতে খুব খুশি হয়েছিল, কিন্তু ধীরে ধীরে আয়াত ও তনয়ার সেই দুষ্টুমিগুলোকে খুব মিস করত। কিন্তু সব বুঝতে পেরেও আয়াত তনয়াকে কিছু বলতো না। ভাবতো সামনে ওর পরীক্ষা, এই মুহূর্তে কিছু বলা মানে ওর ঘাটাকে উস্কে দেয়া, তাই চুপচাপ রইল। তারপর তনয়ার পরীক্ষা শেষ হলো, খুব ভালোভাবেই পরীক্ষাগুলো হয়ে গেল। পরীক্ষার পর তনয়া আবার আগের মতো দুষ্টুমি করা শুরু করলো, কিন্তু আয়াতকে এখন খুব কম জ্বালায়। একদিন তনয়া ওর কিছু বান্ধবীদের সাথে ঘুরতে পার্কে গেল। সেখানে গিয়ে দেখে আয়াত একটা মেয়ের সাথে বসে বসে কথা বলছে, খুব হাসাহাসি করছে। তনয়া সেটা দেখে রাগে ফুঁসছিল। ওর বান্ধবীদেরকে বলল, তোরা সামনে যা, আমি আসতেছি। তারপর সোজা গিয়ে আয়াতের সামনে দাঁড়ালো, রাগে চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত তনয়াকে দেখে বলল, আরে তনয়া, তুমি এখানে? উনি কে? আমার বন্ধু লিমা। বন্ধু নাকি অন্য কিছু? তা দিয়ে তোমার কি দরকার? তনয়া কোনো কথা না বলেই আয়াতের গালে একটা কিস করে বলল, কারণ আই স্টিল লাভ ইউ। উপস্থিত ঘটনায় আয়াত আর লিমা হতভম্ব হয়ে গেল। আয়াতেরও ভীষণ রাগ উঠে গেল। তারপর একটা শব্দ হলো ঠাস, আর তনয়া নিজের গাল হাত দিয়ে দিয়ে আছে। এই মেয়ে, তোমাকে কথা বললে বোঝো না নাকি? তোমাকে এত বোঝানোর পরও বোঝো না? আর শোনো, তোমাকে আমি ভালোবাসি না, কারণ আমি লিমাকে ভালোবাসি। আর হ্যাঁ, ও আমার বন্ধু না, গার্লফ্রেন্ড। আর কখনো তোমাকে পড়াবো না। যাও, বাইরে যাও। তনয়া আয়াতের কথাগুলো শুনে কান্না করে দিল। টপ টপ করে ওর চোখ থেকে জল ঝরছে। তারপর গাল চেপে ফুপিয়ে ফুপিয়ে বলল, ভালোবাসেন না ঠিক আছে, তাই বলে চর মারলেন কেন? আমার গালটা যে লাল হয়ে গেল, খুব ব্যথাও করছে। তনয়ার কথা শুনে আয়াতের খুব হাসি পাচ্ছে, কিন্তু এখন হেসে দিলে সব উল্টা হয়ে যাবে। তাই অনেক কষ্টে আয়াত হাসিটা আটকালো। তনয়া কাঁদতে কাঁদতে চলে গেল। আর আয়াত ওর যাবার পানে কতক্ষণ তাকিয়ে থেকে বাড়িতে চলে গেল। তনয়ার ফর্সা গাল চরের দরুনে লাল হয়ে গিয়েছে। তোর গাল এত লাল কেন? আর বলো না মা, রিপা আছে না আমার বান্ধবী, ও দুষ্টুমি করে মশা মারতে গিয়ে গালে চর মেরে দিল, তাই। তনয়া যেন শাক দিয়ে কই মাছ ঢাকছে। তাই বলে এত জোরে যে গালে দাগ পড়ে যায়? ওকে আমি বকে দিয়েছি মা। রাতের বেলা তনয়া ওর বাবার সাথে বসে টিভি দেখছিল। তখন ওর বাবার ফোনে ফোন আসলো। ওর বাবা যখন বলল আয়াত ফোন করেছে, ভয়ে তনয়া হাত পা ঠান্ডা হয়ে যাবার উপক্রম। না জানি কি না কি বলে বাবাকে। তনয়ের বাবা ফোনের কথা শেষ হলে বললেন,
আয়াত নাকি আর তনয়াকে পড়াতে পারবে না? কেন? আয়াতের নাকি কিছুদিন পর পরীক্ষা। প্রাইভেট পড়ালে নাকি ওর নিজের পড়ায় অসুবিধা হয় তাই। তাহলে তনয়াকে কে পড়াবে? আয়াত নতুন টিচার ঠিক করে দিয়েছে, কলেজের টিচার, বয়স্ক একজন টিচার। ভাবছি বেটা বজ্জাত আমাকে এখন বয়স্ক টিচারের হাতে দেয়া হচ্ছে। তোকে আমি দেখে নিব, কবে তার নিশ্চিত বলতে পারি না। হতে পারে 5-10 বছর পর, কিন্তু দেখে অবশ্যই নিব। তারপর আর আয়াতের সাথে তনয়ার দেখা হয়নি। তারপর তনয়া আর কারোর সাথে রিলেশন তো দূরের থাক, কেউ প্রপোজ করলেও তাকে ধরে পিটাতো। তনয়া এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেল। তারপর কিছুদিন আগে এই কলেজে ভর্তি হলো। কিন্তু কপাল দুঃখে বলে না, আর সুখে বলে। প্রায় 2 বছর পর তনয়া আর আয়াতের আবার দেখা হলো। ও হ্যালো বন্ধুগণ, কল্পনা শেষ, এবার বর্তমানে ফিরে আসেন। পরের দিন তনয়া আবার কলেজে গেল। আজকে আয়াতের ক্লাস টাইমে তনয়া গিয়ে ক্লাসের পিছনের দিকটাতে বসলো, আর এমন ভাবে বসলো যাতে আয়াতকে বারবার দেখতে না হয়। মানে ওর সামনের বেঞ্চে লম্বা একটা ছেলে ছিল। আয়াত এসে বারবার ক্লাসে এদিক ওদিক চোখ বুলাচ্ছিল। তারপর দেখলো তনয়া ক্লাসের পেছনের দিকে নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসে খাতায় আঁকে ঝুঁকি করছে। আয়াত তনয়ের বেঞ্চের পাশে গিয়ে একটা কাশি দিল। আয়াত আয়াত থেকে তনয়া তাড়াহুড়ো করে দাঁড়ালো আর হাতটা সোজা বাম গালে রাখলো। তনয়ের এই অবস্থা থেকে আয়াতের খুব হাসি পেল, কিন্তু হাসিটা চেপে রেখে বলল, কি ব্যাপার তনয়া? আমি ওখানে পড়াচ্ছি আর তুমি এখানে খাতায় কি আঁকছো? খাতাটা হাতে নিয়ে দেখে তনয়া পেট মোটা একটা কার্টুন এঁকেছে। হোয়াট ইজ দিস তনয়া? ছবি স্যার। শাট আপ! আমি বলছি ক্লাস টাইমে পড়ে মনোযোগ না দিয়ে তুমি সব কি আঁকছো? মাথা নিচু করে বললাম, সরি স্যার। ইটস ওকে, বাট নট অ্যাগেন। আই রিমেম্বার স্যার। দ্যাটস গুড। তারপর আয়াত আবার পড়ানো শুরু করলো, আর তনয়া মনে মনে আয়াতকে এক গাদা গালি বর্ষণ করলো। পরের দিন কলেজের ব্রেক টাইমে কয়েকজন স্টুডেন্ট মিলে ঠিক করলো অঙ্ক প্রাইভেট পড়বে, আর সবাই আয়াত স্যারের কাছে পড়বে বলে ঠিক করেছে। কিন্তু তনয়া বলল তার কাছে না পড়ে অন্য কোনো টিচারকে দেখে না। কিন্তু সবাই মনস্থির করেছে আয়াত স্যারের কাছেই পড়বে। তাই সবাই মিলে আয়াতের কাছে গেল কথা বলতে, কিন্তু তনয়া গেল না। সবাই আয়াতকে পড়ানোর জন্য অনেক অনুরোধ করার পর আয়াত রাজি হলো, কিন্তু আয়াতের বাসায় গিয়ে পড়তে হবে। সবাই তাতে রাজি হয়ে গেল। আয়াত তখন তনয়াকে খুঁজতেছিল। তারপর ভাবলো হয়তো তনয়া ওর কাছে পড়বে না। তনয়া ভাবছে পড়তে যাবে কিনা যাবে। তারপর ভাবলো সব বন্ধুরা পড়তে পারলে আমি কেন পারবো না। আর আয়াত স্যারের প্রতি এখন আমার কোনো ফিলিংস নাই। আবার নিজে নিজেকে প্রশ্ন করলো, সত্যি কি তার প্রতি কোনো ফিলিংস নেই? আচ্ছা, একটা পরীক্ষা করে দেখি আয়াত স্যারকে আমি আজও ভালোবাসি কিনা। চোখ বন্ধ করে কতক্ষণ থাকবো, যদি আয়াত স্যারের চেহারা দেখি তাহলে ভালোবাসি, আর না আসলে তো নাই। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু কিছুক্ষণ চোখ বন্ধ করার পর তনয়া কেঁপে উঠল। আরে, আমি তো আয়াত স্যারকে ভুলে গেছিলাম। তাহলে চোখ বন্ধ করলেই শুধু তাকে কেন দেখতেছি? আজব তো। কয়েকদিন পর থেকে সবাই আয়াতের বাসায় পড়তে গেল। সবাই আয়াতের বাসায় ঢুকে পড়লো, কিন্তু তনয়া ভিতরে যাবে কিনা যাবে না তা নিয়ে চিন্তা করছে। এর মধ্যে আয়াত দরজার সামনে এসে বলল, ভিতরে এলে তোমাকে খেয়ে ফেলবো না। আয়াতকে দেখলেই বাম গালে হাত দেয় তনয়া, অভ্যাসে পরিণত হয়েছে। ভিতরে ঢুকে তনয়া দেখলো আয়াতদের বাড়িটা বেশ সুন্দর করে সাজানো। একজন বলল, স্যার আপনি কি এখানে একা থাকেন? আরে না, বাবা মা মাসখানেকের জন্য গ্রামে গেছে, কিছুদিন পরে চলে আসবে। তোমরা পাশের রুমে যাও, সেখানে সবাইকে পড়াই। সবাই আয়াতের বাসায় আসে, তারপর বসে পড়ে, যে যার মতো গল্প করে। কিন্তু তনয়া চুপচাপ বসে বাইরের দিকে তাকিয়ে থাকে। ইদানিং আয়াত খেয়াল করছে তনয়া সে আগের তনয়া নেই। আগে সে দুষ্টুমি চাঞ্চল্য তার মাঝে আর নেই। একদম শান্ত প্রকৃতির। আয়াত তনয়ার এই রূপটা একদমই পছন্দ করে না।
প্রায় 4 মাস হয়ে গেল। আয়াত এখনো তনয়ার দুষ্টুমি করতে দেখে না। কেমন যেন হয়ে গেছে, ঠিক যেমন পানির অভাবে একটি ফুল নেতিয়ে যায়, তনয় ঠিক তেমনই নেতিয়ে গেছে। আয়াতের মনে হচ্ছে কোথাও না কোথাও এর জন্য ও দায়ী। তাই আয়াত ঠিক করলো তনয়ার সাথে সরাসরি কথা বলবে। তনয় শোনো। তনয়া তখন কলেজ শেষ করে বাড়ি যাচ্ছিল। আয়াতের ডাকে পিছনে ফিরল। আমাকে ডাকছেন স্যার? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন স্যার। এইখানে না, তুমি আজকে আমাদের বাসায় সবার যাবার আধা ঘন্টা আগে যাবে, যদি তুমি ফ্রি থাকো। কিন্তু স্যার। ভয় নেই, বাসায় মা বাবা সবাই আছে। বিশ্বাস না হলে আমাদের বাসার টেলিফোনে বা তোমার বাবাকে দিয়ে ফোন করেই কনফার্ম হতে পারো। হালকা হাসি দিয়ে বললাম, কি যে বলেন স্যার, আমি আপনাকে অনেক বিশ্বাস করি। ধন্যবাদ। বিকেলে কথা মতো তনয়া অনেক আগে পড়তে গেল। দরজার ডোরবেল বাজালো। দরজা আয়াতের মা খুলল। তাকে দেখে তনয়া সালাম দিলেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে তনয়া, তুমি কেমন আছো? জি আন্টি ভালো, আপনি? খুব ভালো। ভিতরে আসো। আন্টি স্যার কোথায়? ও ওর রুমে। তুমি বসো, আমি ওকে নিচে পাঠিয়ে দিচ্ছি। আয়াত নিচে এসে তুলির পাশে বসলো। স্যার কি যেন বলতে চাইছিলেন। তনয়া, তোমার কি কিছু হয়েছে? না তো স্যার, কিন্তু কেন? না, তুমি সেই আগের তনয়ার নেই। কেন স্যার, আপনার এমন কেন মনে হলো? 2 বছর আগে যখন তোমাকে পড়াতাম, তখন তোমার মাঝে অন্যরকম একটা চাঞ্চল্য, দুরন্তপনার দুষ্টুমি ছিল, কিন্তু এখন সেটা তোমার মাঝে নেই। মনে হচ্ছে তুমি সেই তনয়াকে নিজের ভিতর বন্দি করে উপর একটা মুখোশ পরে আছো। মনে হচ্ছে নিজেকে লুকাতে চাইছো। কোথাও এটার জন্য আমি দায়ী নই তো? না স্যার, সেরকম কিছু না। আপনি প্লিজ নিজেকে দায়ী করবেন না। আর স্যার, আপনি তো আমাকে বলেছিলেন ছেলে মানুষই সবসময় চলে না। আমি তাই ফলো করছি। নিজের ছেলে মানুষটাকে ছেড়ে বুঝদার হবার চেষ্টা করছি। বুঝলাম, তুমি ম্যাচিউর হওয়ার চেষ্টা করছো, কিন্তু তুমি কি খেয়াল করেছো বেশি বড় মানুষে দেখাতে গিয়ে তুমি নিজেকে হারিয়ে ফেলছো? ঠিক জানি না। তাহলে জানার চেষ্টা করো। এভাবে নিজের থেকে যদি দূরে চলে যাও, তবে খুশি থাকতে পারবে না। দেখো তনয়া, সবার একটা অতীত থাকবে। সে তুলনায় তোমার অতীতটা নেহাতি ছেলে মানুষে, কিন্তু তবুও সেটা মনের মাঝে দাগ কেটে যায়। তারপরও অতীতটাকে ভুলে থাকাই ভালো নয় কে? কি বললাম, বুঝলে কিছু? স্যার। তাহলে আবার আগের তনয়া হয়ে যাও কেমন? তবে হ্যাঁ, দুষ্টুমির পরিমাণ কিন্তু আগের মতো রেখো না, কারণ আমি জানি তনয়ার দুষ্টুমিও অন্যদের উপর কতটা ভারী পড়ে। আয়াতের কথা শুনে দুজনেই হেসে দিল। কিন্তু স্যার, আমি আবার আগের তনয়া কিভাবে হব? সেটাও কি আমি বলে দেব? প্রশ্ন যখন আপনি তুলেছেন, উত্তরও আপনাকেই দিতে হবে, বুঝলেন? ওকে ওকে, প্রথমে নিজের মাথার মধ্যে বড় হবার যে চিন্তাগুলো আছে না, সেগুলো ছেড়ে ফেলে দাও। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, নিজের দুষ্টুমিগুলো নিয়ে ভাবো, আর দুষ্টুমি করো। অনেক অনেক ধন্যবাদ স্যার। আর এই ম্যাচিওর হওয়ার চক্করে আমিও হাঁপিয়ে উঠেছিলাম। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। এর মধ্যে আয়াতের মা নাস্তা নিয়ে আসলেন। আন্টি, এগুলোর কি দরকার ছিল? চুপ, একদম চুপ। এতদিন ধরে আমাদের বাসায় পড়তে আসিস, অথচ তোর একটু যত্ন করতে পারি না। আসলে এতগুলো ছেলে মেয়ের মধ্যে তোকে আলাদা করে দেখলে সবার খারাপ লাগতে পারে, তাই। কিন্তু শত হলেও তুই তো নিজের মেয়ে। মানে? মানে তুই আয়াতের বাবার বন্ধুর মেয়ে। তোর বাবার সাথে কত বছরের পরিচয়। আর তোর বাবা মা তো প্রায়ই আমাদের বাসায় আসে, কিন্তু তোকে কখনো নিয়ে আসেনি। সব সময় কোনো না কোনো বাহানা বানিয়ে দিত। নে, এবার চুপচাপ খা তো। তনয়া দেখলো 2 বাটি আইসক্রিম, বাকিগুলো রেখে সেটাই নিল। আয়াত আইসক্রিমের অন্য বাটিটা নিতে যাবে, এর মধ্যে তনয়া বলল, একদম হাত দিবেন না। কেন? ওখানে বাকি যে খাবার রাখা আছে সেটা খান। আমার আইসক্রিমের দিকে একদম নজর দিবেন না। আন্টি ওটা আমাকে দিয়েছেন। 2 বাটি সব একাই খাবে? হ্যাঁ তো, 10 বাটি আইসক্রিমেও আমার কিচ্ছু হবে না। যান আন্টির কাছে গিয়ে চেয়ে খান। আয়াত মুচকি হেসে দেখলো পাগলি মেয়েটা বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে, কিন্তু চোখ বন্ধ করে। তার মানে দুষ্টুমির শুরুটা আমাকে দিয়ে করলে?
তারপর পড়াশোনা শেষে তনয়া বাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, কোন অতীতটা ভুলবো? পাশের বাসার টিয়াকে যে চুলকানির ঔষধ লাগিয়ে নাচিয়েছিলাম, নাকি ক্লাসের স্যারের বেঞ্চের নিচে চুইংগাম রেখে দিয়েছিলাম, নাকি পাশের বাসার আন্টির গাছের ফুল চুরির বিষয়টা? আরও অনেক আছে। ভাল লাগে না, কাল আবার স্যারকে জিজ্ঞেস করতে হবে। পরের দিন আবার আয়াতের বাসায় গেল, কিন্তু আজ এখনো কেউ পড়তে আসেনি কেন? ডোরবেল বাজাতে আয়াত দরজা খুলল। তুমি আজ পড়তে আসলা কেন? কেন স্যার? আরে আমি তো তিন্নিকে ফোন করে বলেছি আজকে পড়াবো না, সবাইকে জানিয়ে দিতে। ওহ, তাহলে মনে হয় আমাকে জানাতে ভুলে গেছে। কেন পড়াবেন না? আসলে আমার শরীরটা খারাপ তাই। ওহ, তা আমি কি আন্টিকে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, ভিতরে আসো। তনয়া ভিতরে গিয়ে আয়াতের মায়ের সাথে দেখা করে, তার অবস্থার কথা জানতে চাইল। তারপর আয়াতকে বলল, স্যার, একটু কনফিউশন ছিল। হ্যাঁ বলো। শোনেন আন্টি, স্যার আমাকে কিছু অতীত ভুলে যেতে বলেছে, কিন্তু আমি ঠিক ভেবে পাচ্ছি না কোনটা ভুলবো আর কোনটা মনে রাখবো। তা অতীতগুলো কি আমাদের বলা যাবে? কেন বলা যাবে না? অবশ্যই। তারপর তনয়া শুরু করলো তার সকল দুষ্টুমির কাহিনী। শুরু করেছে তো করেছেই, শেষ তো হচ্ছেই না। আর এদিকে আয়াত আর ওর মা তনয়ার দুষ্টুমির কথা শুনে হাসতে হাসতে অবস্থা 12টা। তনয়া, এসব কাজ তুমি করেছো? হ্যাঁ আন্টি, আরও আছে কিন্তু ঠিক মনে পড়ছে না। কিন্তু এর মধ্য থেকে কোনটা ভুলবো আর কোনটা মনে রাখবো তাই নিয়ে কনফিউজড আছি। একটা ভুলতে হবে না। আরে আপনি তো অতীত ভুলতে বললেন। ভুল হয়েছে আমার। আমি ভুলে গেছিলাম যে তুমি তনয়া, তুমি সবসময় আমার অস্ত্র আমার উপরে প্রয়োগ করো। তনয়া ঠোঁট ফুলিয়ে আয়াতের মায়ের দিকে তাকালো, তিনি তখনও হাসছেন। তোর মতো মেয়ে থাকলে তাদের ঘর সব সময় খুশিময় থাকবে। রিয়েলি আন্টি, এখন কেমন লাগছে আপনার? হ্যাঁ সত্যি, যা অসুস্থ ছিলাম তোর কথায় ঠিক হয়ে গিয়েছে, আর আমার এখন খুব ভালো লাগছে। আন্টি, আমি এখন উঠি তাহলে। নিজের খেয়াল রাখবেন। বাই আন্টি। আয়াত তনয়াকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আবার ডাক দিল। তনয়া শোনো, জি স্যার। তুমি কালকে বলেছিলে তুমি আমাকে বিশ্বাস করো, কিন্তু সে বিশ্বাসের ভিত্তি বা কারণটা জানতে পারি? একটা 14-15 বছরের মেয়ে আপনাকে প্রপোজ করেছে, চাইলেই আপনি তার দুর্বলতার সুযোগ নিতে পারতেন, কিন্তু আপনি তা না করে মেয়েটাকে ভুল পথ থেকে ফিরিয়ে এনেছেন। বিশ্বাস করার জন্য এটাই যথেষ্ট নয় কি? স্যার, আমি আপনাকে খুব শ্রদ্ধা করি। আর আয়াত মুচকি হেসে বলল, সাবধানে যেও। বাই স্যার। আয়াত তারপর দরজা আটকে ভিতরে যেতেই শোনে তনয়ার চিৎকার। আয়াত দরজা খুলে দেখে তনয়া সিঁড়িতে উপর আধশোয়া আর আধা বসা অবস্থায় পড়ে আছে। আয়াত প্রথমে ভাবলো তনয়া হয়তো দুষ্টুমি করছে, কারণ এ ধরনের দুষ্টুমি তনয়া এর আগেও কয়েকবার করেছে। তাই বলল, তনয়া, এবার আর আমাকে বোকা মারাতে পারবে না, ওঠো বলছে। তনয়া, তনয়া, তনয়া। কয়েকবার ডাক দিল, কিন্তু তনয়া কোনো সাড়া শব্দ পেল না। তাই গিয়ে তনয়ার কাঁধে রাখলো আর সাথে সাথে তনয়া মাটিতে গড়িয়ে পড়ল। আয়াত হতভম্ব হয়ে গেল, কারণ তনয়ার কপালে রক্ত। দেয়ালের দিকে তাকিয়ে দেখে দেয়ালের খানিকটা রক্ত লেগে আছে। সিঁড়িতে অনেক পানি পড়ে আছে, মনে হয় তনয়া পানিতে স্লিপ করে পড়ে গেছে। মেয়েটার মাথা ফেটে গেছে, কি যে করি আয়াত ভাবছে। আয়াত তনয়াকে কোলে তুলবে কি তুলবে না তা নিয়ে অনেকটা অস্বস্তি বোধ করছে। তারপর ভাবলো ওসব পরে ভাববো, আগে মেয়েটাকে ভিতরে নিয়ে যায়। আয়াত তনয়াকে কোলে তুলে বলল, আরে মেয়েটাকে দেখতে তো অনেক শুকনো, কিন্তু ওজন কম করে হলেও 42 হবে। আয়াত তনয়াকে নিয়ে ওর মায়ের রুমে শোয়ালো। আরে কি হয়েছে ওর? মা, মনে হয় সিঁড়ি দিয়ে স্লিপ করে পড়ে গেছে। দেখো না, মেয়েটার মাথা ফেটে গেছে। তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর। হ্যাঁ মা, করছে, কিন্তু তুমি ব্যস্ত হয়ে নিশ্চয়ই শরীর খারাপ করো না। আয়াত ডক্টরকে ফোন করে তনয়ের মাথায় রক্তটা মুছে কিছুটা অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিল, যাতে
তাৎক্ষণিকভাবে রক্তটা থেমে যায়। তারপরে তনয়ার বাবা মাকে ফোন করে আসতে বলল। তনয়া তখন অজ্ঞান। তাদের ফোন করার পর আয়াত তনয়ার চোখের মুখে পানি ঝাপটা দিল। তনয়ার চোখ খুলে দেখে আয়াত আর আয়াতের মা ওর সামনে বসে আছে। এই মেয়ে পড়ে গেলা কিভাবে? রাগী চোখে তাকিয়ে বললাম, কোন ব্যাককল যেন সিঁড়িতে পানি ফেলেছে। দেখেছে, কিন্তু কে সেটা জানি না। তাহলে তাড়াতাড়ি জানেন, তার অবস্থা আমি 12টা বাজাবো। মাথা প্রচণ্ড ব্যথা করতেছে। আর কোথাও ব্যথা পাইছো? হ্যাঁ, পায়ে খুব ব্যথা করছে, মনে হয় মচকে গেছে। আয়াত তনয়ের পাশে হাত দিয়ে পাটা দেখছে। স্যার কি করছেন? প্লিজ পায়ে হাত দিবেন না, আপনি আমার শিক্ষক। চুপ, একদম চুপ। কপাল ভালো ভাঙেনি, তবে মচকে আছে। ডাক্তার এখানে চলে আসবে। কিছুক্ষণ পর ডক্টর আর তনয়ার বাবা মা একসাথে এলো। ডক্টর তনয়ার মাথায় ভালো করে ব্যান্ডেজ করে দিল। পায়ে লিকোপ্লাস্টার পেঁচিয়ে দিয়ে বলল, সপ্তাহখানিক বেড রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তারপর একটা ইঞ্জেকশন বের করলো। ডাক্তার ইঞ্জেকশন কার জন্য? না বলে একটা চিৎকার দিল। ওর চিৎকার শুনে সবাই কানে হাত দিল, আর আয়াত তাড়াতাড়ি তনয়ের মুখটা চেপে ধরলো। চুপ চুপ, কানের পোকা বের করে দিল। আমি একদম ইঞ্জেকশন দিব না, অত বড় সুচ আমার গায়ে ফোটাবে, নো চান্স। ঠিক আছে, দেওয়ার দরকার নেই। আচ্ছা তনয়া, একটা কথা বলো তো, তোমার তো অনেক রকমের ফুল গাছ ছিল, এখনই কি আছে? স্যার আপনার মনে আছে? কেন মনে থাকবে না, অনেক সুন্দর তোমার বাগানটা। এখন তো আগের থেকেও বেশি ফুল আছে। জানেন স্যার, 12 রকমের ক্যাকটাস গাছ আছে আমার। আচ্ছা, তা আমাকে কিছু ফুল গাছ দিবা? হ্যাঁ অবশ্যই স্যার। ডাক্তার হয়েছে? তনয়া তাকিয়ে দেখে ডক্টর ইঞ্জেকশন দেয়া শেষ। তনয়া বুঝলো আয়াত কেন ফুল গাছের প্রসঙ্গ তুলেছে। ঠোঁট বাঁকিয়ে বললাম, স্যার আপনি খুব বাজে। তারপর তনয়ার বাবা মা আয়াতের বাবা মায়ের সাথে কথা বলতে থাকে, আর আয়াত আর তনয়া অনেক কথা বলছে। তনয়ের দুষ্টুমি ভরা কথাগুলো শুনে আয়াত মুগ্ধ নয়নে তনয়ের দিকে তাকিয়ে থাকে। তনয়ার চোখে চোখ পড়তেই আবার চোখ সরিয়ে নিত। এদিকে সন্ধ্যা পেরিয়ে গেল। আমাদের যে এখন উঠতে হবে। আরে থাক না আজকে। না রে, পরে একদিন। আজকে তয়নার এই অবস্থা, তাই বাড়ি যাওয়াটাই বেটার। তাহলে আজকে উঠি। তো তনয়া তো হাঁটতে পারে না, ও 3 তলা থেকে কিভাবে নামবে? আয়াতের বাড়িটা 3 তলা, নিচের 2 তলা ভাড়া দেয়া। 3 তলায় ওরা থাকে, তাই ভেতরটা ডুপ্লেক্স করা। সমস্যা নেই, আয়াত নামিয়ে দিবে। তনয়ার বাবা মা সবাই নিচের দিকে নামতে, সাথে আয়াতের বাবা মাও। কি ম্যাডাম, রেডি? কিসের জন্য? আয়াত কোনো কথা না বলেই তনয়াকে কোলে তুলে নেয়। তনয়া হতভম্ব হয়ে গেল, আর প্রথমবার আয়াতের স্পর্শ পেয়ে শিহরিত হয়ে উঠল। ওর শরীরের প্রত্যেকটি প্রসব দাঁড়িয়ে গেছে, কোনো কথা যেন মুখ থেকে বের হচ্ছে না, চুপচাপ চোখ বন্ধ করে আছে। আর আয়াত ওকে নিয়ে নিচে নামছে, কিন্তু এক ধ্যানে তনয়ের দিকে তাকিয়ে দেখছে আর ভাবছে, কি নিষ্পাপ মুখ। আল্লাহ ঠিক কতটা যত্ন করে বানালে মানুষটা এত সুন্দর আর মায়াবী হয়। তনয়ের দিকে তাকিয়ে নিজের অজান্তে মুচকি হেসে ফেলল। তনয় শোনো। তনয়া চোখ মেলে জি। তোমার হাতটা আমার কাঁধে রাখলে ভালো হতো, তোমার যা ওজন। তনয়া রাগান্বিত চোখে আয়াতের দিকে তাকিয়ে হাতটা আয়াতের কাঁধে রাখলো, আর আয়াতের চোখের দিকে তাকাতেই অজানা এক আবেশে হারিয়ে গেল। তনয়ার মনে মনে বলল, আরেকটা চান্স নেবে নাকি স্যারকে ভালোবাসার? সাথে চরটার কথা মনে পড়ল, আর তনয়া হাতটা ওর বাগালে চলে গেল। আয়াত সেটা খেয়াল করে বলল, এই মেয়ে, তুমি আমি দেখলে সবসময় গালে হাত দাও কেন? এমন ভাব করছেন যেন কিছু জানেন না। মুখ ভেঙচি কেটে বললাম। আয়াত তা দেখে হেসে দিল। তনয়া দেখলো ওর নিচে নেমে প্রায় গাড়ির কাছে পৌঁছে গেছে। তনয়া বলল, ইস, 3 তলা না হলে 10 তলা হলে ভালো হতো। তনয়াকে গাড়িতে পৌঁছে দিয়ে
আয়াত মনে মনে কি যেন ভেবে মুচকি হাসি দিল। তনয়ারা চলে গেল। সেদিন রাতে তনয়ার ভীষণ জ্বর আসলো। পরের দিন তনয়াকে ক্লাসে না দেখে আয়াত একেবারে অস্থির হয়ে গেল। ফোনে অবশ্য খবর নিয়েছিল ভাই, তাই ভাবলো আজ তনয়কে দেখতে যাবে। সেদিন বিকেলে আয়াত আর আয়াতের মা তনয়াদের বাসা গেল। প্রায় 2 বছর পর আয়াত তনয়াদের বাড়িতে আসলো। বাড়ির চারপাশে তাকিয়ে মনে মনে বলছে, আয়াতকে দেখে তো তনয়ার মা খুব খুশি। আয়াত তাকে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে বলল, আন্টি, তনয় কেমন আছে? আর বলো না, 2 দিন জ্বরের কারণে ছোট বাচ্চাদের মতো জ্বালিয়েছে। আজ সারাদিন কিছু খাওয়াতে পারিনি। দেখো, এখনো ঘাপটি মেরে শুয়ে আছে। আন্টি কিছু মনে না করলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি? আরে, এতে মনে করার কি আছে? এই নাও খাবার। নয়া রুমেই আছে। আয়াত আস্তে করে রুমে ঢুকে দেখে তনয়া বাচ্চা মেয়েদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। আয়াত তনয়ার রুমের দিকে তাকিয়ে হেসে দিল। বাচ্চাদের মতো সারা রুমে কার্টুন পিক টাঙানো। টম এন্ড জেরি থেকে শুরু করে রূপাঞ্জেল সবার পিক আছে। আয়াত তনয়ের দিকে তাকিয়ে ভাবছে, আসলেই 2 দিনের জ্বরে মেয়েটা অনেকটা শুকিয়ে গেছে। চোখ দুটো বসে গেছে, মুখটা শুষ্ক হয়ে গেছে, আর চুলগুলো এলোমেলো। তনয়া, তনয়া। তনয়ার অজান্তে ডাক শুনে চোখ মেলে তাকালো। আয়াতকে দেখে যেন তনয়া চোখে মুখে খুশি ফুটে উঠল। স্যার, আপনি কেমন আছেন? আয়াত তনয়াকে উঠে বসতে সাহায্য করে, তারপর বলে, আমি তো ভালো, বাট তুমি নিজের কি অবস্থা করেছ? স্যার, আমি তো ঠিক আছি। হ্যাঁ, দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা ঠিক আছো। এবার খাবারটা খেয়ে নাও। না, খাবার খেলেই আমার বমি পায়, আর খাবারগুলো খুব তেতো। খাবার না খেলে আরো বেশি দিন অসুস্থ থাকবে। থাক, তবুও খাবো না। তুমি কি 2 দিন তোমার বাগানে গেছিলা? না তো, কেন? আন্টি বললো তোমার অনেকগুলো গাছ চুরি হয়ে আছে। কি? তাই তো বলে খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে গাছের খেয়াল রাখো। দিন তাড়াতাড়ি খাই, আমার গাছ বলে মুখ ভার করে খাচ্ছে। আয়েশা তো দেখে মুখ টিপে টিপে হাসছে। তারপর তনয়া আয়াতের মায়ের সাথে অনেকক্ষণ গল্প করলো। কিছুক্ষণ পর তারা চলে গেল। তনয়ার সুস্থ হতে প্রায় 10 দিন সময় লাগলো। এই 10 দিন আয়াত ক্লাসে তেমন কোনো মনোযোগ দিতে পারলো না। তনয়াকে খুব মিস করত, কিন্তু কেন সেটা সেটা সে নিজেও ভেবে পাচ্ছে না। তনয়া এখন নিয়মিত কলেজে আসে। দিন চলে যাচ্ছে, আর তনয়া আর আয়াতের সম্পর্কটা আগের থেকে অনেকটা কাছে এসেছে। খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে দুজনার। তারপর তনয়ার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হলো, আর পরীক্ষার খুব ভালোভাবেই হয়ে গেল। একদিন তনয়ার বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে গেল। সেখানে আয়াতের জিএফ মিলাকে দেখলো, কার সাথে যেন কথা বলছে। তনয়া মিলাকে প্রথম দেখে চিনে ফেললো। তারপর মনে মনে বলছে, কি করে বলবো, এই শয়তানিকে, আমার অঙ্ক স্যারটাকে আমার কাছ থেকে চুরি করে নিয়ে গেল। চুন্নি কোথাকার? কিন্তু চুন্নিটার সাথে কে? আয়াত স্যারের মতো তো লাগছে না। যাই একটু দেখে আসি আর জ্বালিয়েও আসি। তনয় ওর বন্ধুদের বলল, তোরা খাবার অর্ডার দে, আমি এখনই আসতেছি। তনয়া মিলার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, হাই লিমাপু, হাই। আমাকে চিনতে পেরেছেন? কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি তনয়া না? জি আপু, কেমন আছেন? ভালো, তুমি? জি ভালো। তারপর তনয়া মিলার পাশে বসা লোকটার দিকে তাকালো। না, এ তো আয়াত স্যার নয়, তাহলে কে? একবার জানতে চাইবো? না থাক, যদি কিছু মনে করে তাহলে আবার জিজ্ঞেস না করলে যে কনফিউশন থেকে যাবে। কি করি? তা এখানে কি করতে? বন্ধুদের সাথে। আচ্ছা আপু, আপনার সাথে ইনি কে? ইনি আমার। কথাটা বলতে যাবে এর মধ্যেই লিমাকে কে যেন ফোন করলো। লিমা ফোনটা রিসিভ করেই বলল, হ্যালো আয়াত, বল। আর কথা বলতে বলতে একটু দূরে চলে গেল। তনয়া বুঝলো ফোনটা আয়াত করেছে, তাই কিছু না বলে মন খারাপ করে বন্ধুদের কাছে এসে বলল,
মা ফোন করেছিল, এখনই বাসায় যেতে বলল। তোরা আড্ডা দে, আমি পরে একদিন তোদের সাথে আড্ডা দিব। এ কেমন কথা তানহা? না রে, মনে হয় খুব জরুরি, নয়তো মা এভাবে কখনো ডাকে না। যাই, বাই। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রিক্সা না নিয়ে সোজা হাঁটা ধরলো। আজ কেন যেন তনুর খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। কেন আমি আয়াত স্যারকে ভালোবাসলাম, আর কেনই বা এত কষ্ট হচ্ছে। এদিকে লিমার ফোনে কথা বলা শেষ হলে তনয়াকে খুঁজতে খুঁজতে ওর বন্ধুদের কাছে গিয়ে তনয়ার কথা জানতে চাইলো। তারপর ওকে না পেয়ে নেহার কাছ থেকে তনয়ের ফোন নাম্বার নেয় এবং লিমারটা নেহার কাছে দিয়ে আসে আর বলে অবশ্যই যেন ফোন করে। এদিকে তনয়া হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছে চলে এসেছে। ওদের বাড়ি থেকে কিছু দূরে ছোট্ট একটা পার্ক, এই সেই পার্ক যেখানে দাঁড়িয়ে আয়াতকে চড় মেরেছিল। এখানে বিকেলে অনেকেই ব্যায়াম করে, কেউ গল্পগুজব করে। তনয়া পার্কে ঢুকে নদীর ধারে একটা বেঞ্চে বসলো। কেন যেন খুব কান্না পাচ্ছে, আর মনে মনে নিজেকে বলছে স্যারের কাছে আমার ভালোবাসাটা নেহাতি ছেলে মানুষই ছাড়া আর কিছুই না। কিন্তু আমার কাছে কেন সেটা মনে হয় না। আমার ছেলে মানুষই মনের মধ্যে যে ছোট্ট একটা ভালোবাসার মতো হৃদয় আছে, সেটা কি স্যার দেখতে পায় না, নাকি বুঝতে পারে না? পারবেই বা কি করে, স্যার তো আমার না, লিমাকে ভালোবাসে। এদিকে তনয়ের ফোনটা বেজেই চলেছে। ফোনে অচেনা নম্বর দেখে রিসিভ করলো না, কিন্তু বারবার রিং হচ্ছে বলে তাই এবার রিসিভ করলো। ওপাশ থেকে বলল, হ্যালো তনয়া, আমি লিমা। তনয়া চমকে উঠল আর ভাবছে এই চুন্নি কেন আমাকে ফোন করেছে। তারপর বলল, হ্যাঁ বলুন আপু। তনয়া, তুমি কোথায়? পার্কে বসে আছি। কোন পার্কে? যে পার্কে বসে আপনার বয়ফ্রেন্ড আমাকে চড় মেরেছিল। ওখানেই বসো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। তনয়া কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। তনয়া ভাবছে উনি কেন এখানে আসবে। কিছুক্ষণের মধ্যেই লিমা চলে আসলো। হ্যাঁ আপু বলেন, কি বলবেন? তুমি কিছু না বলে চলে আসলা কেন? এমনিতেই ভালো লাগতেছিল না আপু। ভালো লাগতেছিল না নাকি আয়াত আমাকে ফোন করেছিল তাই? তনয়া আবার চোখে লিমার দিকে তাকালো। আমতা আমতা করে বললাম, তেমন কিছু না। সুইটার, তোমার বয়সটা আমিও পেরিয়ে এসেছি, সো আমার কাছে লুকিয়ে লাভ নাই ডিয়ার। আচ্ছা, তুমি তখন জানতে চাইলে না আমার পাশের লোকটি কে? হুম। হি ইজ মাই হাজবেন্ড। অবাক চোখে লিমার দিকে তাকিয়ে বলল, কি? তাহলে আয়াত স্যার যে সেদিন বলল? ওটা আয়াত সেদিন তোমাকে শোনানোর জন্য বলেছিল, যাতে তুমি পাগলামি না করো। তাহলে তার সাথে আপনার কি সম্পর্ক? আয়াত আমার খালাতো ভাই, আমরা দুজন একই বয়সী, এক ক্লাসে পড়ি, যার কারণে আমরা খুব ভালো বন্ধু। শুধু বন্ধু, অন্য কিছু না, বুঝলা পাগলি মেয়ে? তাহলে আয়াত স্যার সেদিন মিথ্যা কথা কেন বলল? সেটা ঠিক। সেদিন তুমি যাবার পর আমি আয়াতকে একই প্রশ্ন করেছিলাম, আরও বলেছিল ওর একটা অনেক বড় সমস্যা আছে, যার কারণে চাইলেও ও তোমার সাথে রিলেশনে জড়াতে পারবে না। কিন্তু একটা বিষয় কি জানো, যখনই আয়াতের সাথে কথা বলি, আয়াত যদি 10টা কথা বলে তার 9টা কথাই তোমাকে নিয়ে বলে। তনয়া এরকম ওরকম সেরকম আরও কত কথা। মনে হয় যেন তুমি ওর নিঃশ্বাসের সাথে মিশে গেছো। তাহলে আমাকে বলে না কেন? সেদিন আমি আয়াতকে বললাম যে আয়াত, তোর প্রত্যেকটা কথায় আমি তনয়ার জন্য গভীর ভালোবাসা অনুভব করি, আর যতদূর জানি তনয়াও তোকে পাগলের মতো ভালোবাসে। তাহলে তুই মেয়েটাকে বলে দে, মেয়েটাকে আর কষ্ট দিস না। আয়াত তখন কি বলল জানো? তখন কাছে কান্নার স্বরেই ফুপিয়ে ফুপিয়ে বলল, কি বলছে? আয়াত বলল, সেটা সম্ভব না রে লিমু, তাহলে সব সম্পর্কগুলো অগোছালো হয়ে যাবে। আমি একটা সম্পর্কের জন্য অন্যগুলো ভাঙতে পারবো না। হ্যাঁ, আমি তনয়াকে। তারপর আর কিছু বলেনি। আমার জন্য কেন অন্য সম্পর্ক ভেঙে যাবে?
আমি কি এতটা খারাপ? আর তার কি এমন সমস্যা যার কারণে আমার সাথে এমন করছে? সেটা আমি জানি না রে। অনেক জানার চেষ্টা করেছি কিন্তু সব বরাবরই ব্যর্থ হয়েছি। এখন তুমি চেষ্টা করে দেখতে পারো। তনয়া অঝরে কাঁদল। এই পাগলি মেয়ে, প্লিজ কেঁদো না। দেখো, আমি তোমাকে এই কথাগুলো আগে বলতে পারতাম, কিন্তু তুমি তখন খুব ছোট ছিলা। আর তারপর আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমি চট্টগ্রাম ছিলাম, তখন চেয়েও তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। সরি আপু। কেন? আয়াত স্যারের গার্লফ্রেন্ড ভেবে তোমাকে মনে মনে অনেক বকা দিয়েছিলাম। লিমা তনয়ার কথা শুনে হেসে ফেলল আর বলল, পাগলি মেয়ে, ইটস ওকে। আচ্ছা শোনো, তুমি এসব নিয়ে চিন্তা করো না। দেখবে, আল্লাহ চাইলে তুমি তোমার অঙ্ক টিচারকে পেয়ে যাবে। যদি আল্লাহ না চায়? তাহলে পাবে না। লিমার কথা শুনে তনয়া ভ্যা ভ্যা করে বাচ্চাদের মতো কেঁদে ফেলল। প্লিজ এভাবে কেঁদো না। আয়াত কিন্তু ছিচকাদুনে মেয়েদের একদম পছন্দ করে না। তনয়ার সাথে কান্না থামিয়ে ফেললো আর ফোপাচ্ছে। সেটা দেখে লিমা হেসে বলল, এই পিচ্ছি মেয়েটার মনে তার অঙ্ক টিচার মানে আয়াতের জন্য এত ভালোবাসা লুকিয়ে আছে। আচ্ছা শোন, আয়াত 10 মিনিটের মধ্যে এখানে আসবে। কেন? আমি আসতে বলেছি। কেন? তুই সত্যিই মাথা মোটা। আমি এখন চলে যাব, তারপর আয়াতকে ফোন করে বলে দেব জরুরি কাজে চলে গেছি। তখন তোরা গল্প করিস। তনয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ও বাবা, এই মেয়ে তো লজ্জাও পায়। ধন্যবাদ আপু, বলে লিমাকে জড়িয়ে ধরল। শোন, রোজ ফোন করবি আমাকে, ওকে? আর শোন, আমি তোকে যা বললাম আয়াতকে বলবি না। ভালো থাকিস, বাই। তুমিও ভালো থেকো, বাই। লিমা চলে গেল। তার কিছুক্ষণ পর আয়াত আসলো। আয়াত এসে লিমাকে না পেয়ে চলে যাবে এমন সময় দেখলো তনয়া চুপচাপ বসে কাঁদছে। তনয়া, তুমি এখানে? আয়াতকে দেখে তনয়া আরো বেশি কান্না এসে গেল। তাই কোনো কিছু না ভেবেই আয়াতকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আয়াত কিছুটা অপ্রস্তুত হয়ে গেল ঘটনাটিতে, কিন্তু তনয়ার কান্না দেখে ওর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তারপরও বলল, কি হয়েছে তনয়া? কেউ কিছু বলেছে? প্লিজ কিছু বলো। তনয়া কিছু বলছে না, শুধু আয়াতকে জড়িয়ে ধরে কান্না করছে। আয়াত এর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, প্লিজ কিছু বলো তনয়া। তনয়া নিজেকে আয়াতের থেকে ছাড়িয়ে নিয়ে কিছু বলে কাঁদতে কাঁদতে চলে গেল। আয়াত বোকার মতো ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। পরে কয়েকবার তনয়ার কাছে এ বিষয়ে জানতে চেয়েছে, কিন্তু সবসময় তনয়া ব্যাপারটা এড়িয়ে গেছে। 3 মাস পর আয়াত পার্কে বসে আবার তনয়াকে একটা চড় মারল। পার্কে অনেক লোক তাকিয়ে আছে এ অবস্থা দেখে। তনয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আজ ওর চোখ থেকে অশ্রুর নদী বইছে না, কিন্তু খুশিতে চোখ দুটো ছলছল করছে। আয়াত ওকে চড় মেরে কিছু দূর গিয়ে নিজের হাতে সজোরে একটা আঘাত করলো। তনয়া দৌড়ে গিয়ে ওর হাতটা ধরে বলল, মাথা ঠিক আছে আপনার? আয়াত কোনো কথা না বলে তনয়াকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। তনয়া হতবাক হয়ে গেল। তনয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ আয়াত ওকে এতটা শক্ত করে জড়িয়ে ধরে আছে। তনয়া চেষ্টা করেও নিজেকে ছাড়তে পারছে না। নেহা আর নয়ন তনয়ার ক্লাসমেট, ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, কারণ ওদের প্ল্যান কাজে দিয়েছে। প্ল্যানটা কি? চলুন 3 মাস আগে। লিমার সাথে কথা বলার পর তনয়া অনেকবার বিভিন্নভাবে আয়াতের সমস্যা জানতে চেষ্টা করেছে, কিন্তু সব বরাবরই ব্যর্থ হয়েছে। তাই ভাবলো আয়াত স্যার যেমন লিমা নাম করে আমাকে খেপিয়েছে, তেমন কিছু করলে কেমন হয়। তাই নেহার সাথে কথা বলল, কারণ নেহা তনয়ার বিয়ের বিষয়ে প্রায় সব কথাই জানে। তাই নেহা বলল, সেটাই ঠিক করে হবে, তুই অন্য কারোর সাথে রিলেশন করতে শুরু কর, আয়া স্যারের ভীষণ হিংসে হবে। কিন্তু নকল বয়ফ্রেন্ড কোথায় পাবো? এক কাজ কর, আমার বয়ফ্রেন্ড মানে নয়নকে কয়েকদিনের জন্য ধার নে। আর আমার আর নয়নের সম্পর্কের কথা তো তেমন কেউ জানে না।
তাই সন্দেহ হবে না। নয়নকে আমি বুঝিয়ে বলবো। শুধু দুজন আয়াত স্যারের সামনে হেসে হেসে কথা বলবি, আর কিছু করবি না কিন্তু। নয়ন কিন্তু আমার মনে রাখিস। চুপ। আমার টেস্ট অত খারাপ না যে অন্যের ইউজ করা জিনিস নিজে ব্যবহার করব। আমার জন্য তো আমার অঙ্ক টিচারই ঠিক আছে। মুখ ভেঙচি কেটে পরের দিন থেকে প্ল্যান মতো কাজ করা শুরু করলো। আয়াত ক্লাসে আসলে তনয়া নয়নের সাথে কথা বলতো, হাসাহাসি করত। কলেজ থেকে প্রায় একসাথে যেত। এমনকি আয়াতের বাসায় গিয়েও দুজন একসাথে বসতো, কথা বলতো। আয়াত সেগুলো নোটিস করেছে আর ভীষণ রাগী চোখে তনয়ার দিকে তাকালো। তনয়া সেগুলো দেখে মনে মনে হাসতো আর বলতো, আমাকে কষ্ট দেয়া না, এবার দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। তো সেদিন আয়াত পার্কে আসবে সেটা তনয়া জানতো, তাই আগে থেকেই নয়নের সাথে পার্কে গিয়ে বসে বসে কথা বলছে আর জোরে জোরে হাসছে। সেটা দেখে আয়াতের পা থেকে মাথা পর্যন্ত গরম হয়ে যায়। সাথে সাথে গিয়ে তনয়ার সামনে দাঁড়ায়। তনয়া হাতটা টান দিয়ে দাঁড় করিয়ে ঠাস। আয়াত এখনো তনয়াকে জড়িয়ে ধরে আছে। তনয়া এখন নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে না। আয়াতের বুকে কান পেতে ওর হৃদয়ে আওয়াজটা শোনার চেষ্টা করছে। চোখ বন্ধ করে অনুভব করছে ওর হৃদয়ের আওয়াজটা। হঠাৎ কি একটা মনে করে আয়াত তনয়াকে ছেড়ে দিয়ে চলে যেতে চাইল। এবার তনয়া আয়াতের হাতটা চেপে ধরল। দাঁড়ান। আয়াত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কোনো সমস্যা নাই, আমার কাজ আছে। যতই কাজ থাকুক আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবেন না। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। বাধ্য, 100 বার বাধ্য। তনয়া আয়াতের হাতটা ধরে টেনে নিয়ে নদীর পাশে নিরিবিলি একটা জায়গায় নিয়ে বলল, স্যার আমি জানি আপনি আমাকে, কিন্তু আপনি কেন আমায় ইগনোর করছেন সেটা বলবেন প্লিজ। আর হ্যাঁ, নয়নের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এতদিন যা দেখছেন সবটাই আপনাকে রাগানোর জন্য। আয়াত অবাক চোখে তনয়ের দিকে তাকিয়ে বলল, তনয়া, তোমার বয়স কত? কিছুটা ভ্যাবাচাকা খেয়ে আপনার তো অন্য কিছু কথা বলার। আগে বলো, তারপর বলছে। 17 বছর। 18 বছর হতে কতদিন বাকি? এইচএসসি পরীক্ষার বাকি তো প্রায় 5 মাস, আর পরীক্ষার মধ্যেই 18তে পা দিব। তোমার প্রশ্নের জবাবগুলো আমি তোমার এইচএসসি পরীক্ষার পর দিব, কিন্তু তার আগে তোমাকে আমাকে একটা ওয়াদা করতে হবে। কি ওয়াদা? তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। যদি না করো তাহলে আর আমার সাথে কথা বলার চেষ্টাও করবে না। ওকে ডান। তনয়া পরের দিন থেকে তনয়া কলেজে যেত। আয়াত ক্লাস করাতো, কিন্তু তনয়ার দিকে তাকাতো না পর্যন্ত। তনয়ার মনে মনে খুব অভিমান হতো আয়াতের উপর। এমনকি আয়াতের বাসায় পড়তে গেলেও আয়াত চুপচাপ পড়াতো, কিন্তু সহজে তনয়ার দিকে তাকাতো না। আয়াতের এমন আচরণে তনয়া খুবই কষ্ট লাগতো। আয়াতের এভাবে ইগনোর করাটা তনয়া মেনে নিতে পারছিল না। কয়েক মাস মাত্র বাকি পরীক্ষার, তাই কলেজে কমিটি আর স্যাররা মিলে সিদ্ধান্ত নিল সবার পরীক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে ঘুরতে যাবে। যেহেতু সব টিচাররা যাবে তাই আয়াতও তাদের সাথে যাবে। তনয়া সেটা শুনে ভাবলো, আমি গেলে হয়তো স্যার ঠিক মতো এনজয় করতে পারবে না, তার থেকে আমার না যাওয়াটাই বেটার। তাই ওর বন্ধুদের বলল ও যাবে না। নেহা সেটা আয়াতকে বলে দেয়। পরের দিন আয়াত ক্লাসে এসে বসে। স্টুডেন্ট, এটা একটা শিক্ষা সফর। আমার মতে এখানে সবার যাওয়া উচিত। কেউ নিজের ব্যক্তিগত সমস্যা এটার মধ্যে টেনে না আনলেই বোধহয় ভালো হবে। তনয়া বুঝলো আয়াত কথাগুলো ইনডিরেক্টলি তনয়াকে বলেছে। তনয়া তারপর কি ভেবে যেন যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আগে আয়াত যতটা তনয়াকে ইগনোর করত, তনয়া এখন তার থেকে 3 গুণ বেশি আয়াতকে ইগনোর করে। এসব করতে তনয়ার কষ্ট হয়, খুব কষ্ট লাগে, কিন্তু তবু আয়াতের উপর রাগ দেখিয়ে কাজগুলো করে। আজ ওরা সবাই শিক্ষা সফরে যাচ্ছে। 3টা বাস, প্রত্যেক বাসে টিচার আছে। কপাল গুনে আয়াত তনয়ার বাসেই উঠল এবং নেহা বুদ্ধি খাটিয়ে আয়াতকে তনয়ার পাশে বসিয়ে দিল। তনয়া সেটা দেখে জানালার দিকে বাইরে দিয়ে তাকিয়ে আছে। বাসটা সাই সাই চলছে। প্রায় 14 থেকে 16 ঘন্টা বাসে
লাগবে। যদিও বাস মাঝে মাঝে পথে থামবে, কিন্তু তবুও তনয়ার বাসে চড়া তেমন অভ্যাস নেই। আর তাছাড়া তনয়া বেশিক্ষণ জার্নি করলে বমি পায়, তাই তনয়া ব্যাগে বমি, মাথা ব্যথা ওষুধ নিয়েছিল, কিন্তু বোকার মতো সেগুলো হ্যান্ডব্যাগে না নিয়ে জামা কাপড়ের ব্যাগে রেখে দিয়েছে। সেটা বাসের বক্সে রাখা হয়েছে। বাস চলার ঘন্টা তিনেকের মধ্যে তনয়ার মাথা ব্যথা শুরু হলো, সাথে মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে। কিন্তু খুব কষ্টে তনয়া সেটা আটকানোর বৃথা চেষ্টা করলো। আয়াত তনয়ের দিকে তাকিয়ে বুঝলো ওর খুব কষ্ট হচ্ছে, কারণ ইতিমধ্যে তনয়ার চোখ মুখ শুকিয়ে গেছে। আজ প্রায় 2 মাস পর আয়াত তনয়ের সাথে ঠিকমতো কথা বলছে। তনয়া, তোমার কি খুব কষ্ট হচ্ছে? মাথা নাড়িয়ে বলল, না। দেখো তনয়া, কোনো সমস্যা হলে না বললে কিভাবে বুঝবো? মাথা এটুকু বলার সাথে সাথে বমি করে দিল। আর কোনো কথা বলতে পারলো না, শুধু বমি করাটাকে থামানোর বৃথা চেষ্টা করছে। আয়াত সাথে সাথে ড্রাইভারকে বাস থামাতে বলল। ড্রাইভার বাস থামানোর পর আয়াত তনয়ার রাস্তার ধারে বসিয়ে পানি দিল। তনয়া বমি করার দেখে কোনো বন্ধুই ওর কাছে আসলো না, কারণ ব্যাপারটা স্বাভাবিক। মানুষ বমি জিনিসটাকে বড্ড অস্বস্তিকর বিষয় ভাবে। কিন্তু আয়াত তনয়ার কাছে গিয়ে ওর পিছে হালকাভাবে হাত বুলিয়ে দিচ্ছে, ওকে পানি খাইয়ে দিল, ওর মুখটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিল। তনয়া অপলক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে ভাবছে, লোকটার প্রত্যেকটা কাজে আমার প্রতি ভালোবাসার অনুভূতি পাই, কিন্তু কেন আমাকে নিজের থেকে এত দূরে রাখে? কি তার সেই সমস্যা? তারপর তনয়াকে ওষুধ খাইয়ে সবাই আবার বাসে উঠে। বমি করার পর তনয়া অনেকটা ক্লান্ত হয়ে যায়, যার কারণে তনয়া কিছু দূর যেতেই ঘুমিয়ে পড়ে। বাসে প্রায় সবাই অনেকে হই হুল্লোড় করার কারণে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। আয়াত দেখলো তনয়ার মাথাটা বারবার নিচের দিকে পড়ে যাচ্ছিল, যেমন ঘুমের মাঝে মানুষের হয়। তাই আয়াত নিজের হাতটা তনয়ার কাঁধে রেখে তনয়ার মাথাটা নিজের কাঁধে রাখলো। আয়াত অপলক দৃষ্টিতে তনয়ের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, ইস, যদি সারা জীবনের মতো তোমাকে এভাবে রাখতে পারতাম। কিন্তু হয়তো আমার ভাগ্যে তোমাকে পাওয়াটা নাই। তোমাকে পেলে হয়তো জীবনে কোনো চাওয়া থাকতো না, কিন্তু বিবেকের কাছে আবেগ আর সমস্ত চাওয়া সময় পরাজিত। আমি জানি তোমাকে ভালোবাসাটা আমার তুচ্ছ আবেগ না, কিন্তু সত্যিকারের ভালোবাসাটাও এক ধরনের তীব্র আবেগ। খুব ইচ্ছে করে এই পিচ্চি তনয়টাকে আমার হৃদয়ে খাঁচায় সারা জীবনের জন্য বন্দি করে রাখি, কিন্তু আমি জানি হয়তো তা সম্ভব না। আমি তোমাকে আমার সমস্যার কথাগুলো বললে হয়তো তোমার জীবনটা তছনছ হয়ে যাবে, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ কষ্ট সহ্য করার বয়সটা যে তোমার এখনো হয়নি। আয়াত তনয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তনয়ার ঘুম ভাঙে, কিন্তু তনয়ার মনে হচ্ছে কারো হৃদয়ের মাঝে আছে ও। মাথাটা হালকা উঠাতেই দেখে আয়াতের কাঁধে ওর মাথাটা রাখা। নিজের অজান্তেই তনয়ার মুখে হাসি ফুটে ওঠে। তনয়া ভাবছে, ভবিষ্যতে আমি আয়াত স্যারকে পাবো কিনা জানি না, তার সাথে সারা জীবন কাটাতে পারবো কিনা জানি না, কিন্তু এই যে মুহূর্তগুলো তার সাথে কাটাচ্ছি, এর থেকে সুন্দর মুহূর্ত আর আমার জীবনে আসবে কিনা আমি তাও জানি না, কিন্তু এই মুহূর্তগুলো আমি আমার সবটা দিয়ে উপভোগ করতে চাই। হঠাৎ রাস্তায় উঁচু নিচু ঢালে বাস লাফিয়ে উঠায় আয়াতের ঘুমটা ভেঙে গেল। তনয়া অনেকটা হকচকিয়ে উঠল। তনয়া আয়াতের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে বাহিরের দিকে তাকালো। আগের থেকে অনেকটা বেটার স্যার। না স্যার। এর মধ্যে বাস ঢাকা পৌঁছে গেল। ঢাকায় প্রায় ঘন্টাখানেক বাস থামলো। সবাই খাবার জন্য হোটেলে ঢুকলো। সবাই যে যার মতো খাচ্ছে, কিন্তু আয়াত তনয়াকে শুধু ভাত, করলা ভাজি আর ডাল দিল। আমি এগুলো খাবো না, মুখ বাঁকিয়ে বললাম। সেটা বললে তো হবে না, এখন অনেকটা পথ জার্নি করতে হবে। অন্য কিছু খেলে তুমি আবার বমি করবে। দেখো, তোমাকে সাপোর্ট করতে আমিও একই খাবার খাচ্ছি। প্লিজ খাও তনয়া, নয়তো তোমার শরীর আরও খারাপ লাগবে। তনয়া আয়াতের কথা আর ফেলতে পারল না।
তাই কষ্ট হলেও খাবারটা খেয়ে নিল। তারপর আয়াত ওকে বমির আর মাথা ব্যথার ওষুধ খাওয়ালো। ঢাকা থেকে কক্সবাজারের পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। নয়ন আর বমি করেনি, তনয়া আর বমি করেনি। হোটেলে আগে থেকেই বুকিং করা ছিল, তাই কোনো সমস্যা হলো না। যেহেতু রাত অনেক, সবাই খুব ক্লান্ত ছিল, তাই খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সবাই যে যার মতো বিচে ঘুরতে গেল। আয়াত আর তনয়া আসার কথা শুনে লিমাও সেখানে আসলো, কারণ লিমা তো চট্টগ্রামেই থাকে। লিমাকে আয়াত তনয়ের সাথে হওয়ার কথা সবটা খুলে বলল। কিন্তু আয়াত, তুই কি সত্যি ওকে ভালোবাসিস না? মাথা নিচু করে না। এই মিথ্যাটা না তুই অন্য কারোর কাছে বলিস, একেবারে ফ্লপ মার্কা অ্যাক্টিং। ওকে সারা জীবনের জন্য অমর করে পাওয়া মনে হয় আমার কপালে নেই রে। কি সমস্যা আয়াত, বল না প্লিজ। আয়াত, তোর আবার কোনো বড় ধরনের অসুখ করেনি তো? আরে না, সমস্যাটা তুই জানিস, হয়তো খেয়াল নেই। কি সেটা আয়াত? তুই তো আমার বড় ভাইয়া আয়নের কথা শুনেছিস। হ্যাঁ, সে একটা মেয়েকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল বলে তোর বাবা তার সাথে কোনো সম্পর্ক রাখেনি। হ্যাঁ, কিন্তু ভাইয়া ভালোবেসে বিয়ে করেছে বলে বাবা ততটা রাগ করেনি। আসলে বাবা তার বন্ধুর এক মেয়ের সাথে ভাইয়ার বিয়ে ঠিক করেছিল, কিন্তু ভাইয়া বাবাকে কিছু না বলে বিয়ে করায় বাবার বন্ধু তাকে অনেক অপমান করেছিল। কিন্তু বাবা তার অপমানে অতটা কষ্ট পায়নি যতটা ভাইয়া তার কাছে সত্যি লুকিয়েছে বলে পেয়েছে। বাবা আগেই বলেছে তিনি মিথ্যাকে ঘৃণা করেন, আর তাছাড়া বাবা সবসময় আমাদের সাথে বন্ধুসুলভ ছিল। কিন্তু তবুও ভাইয়া বলেনি। তারপর থেকে বাবা ও ভাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখেনি। আমি অনেকবার চেষ্টা করেছি বাবাকে বোঝানোর, কিন্তু তিনি আমার কোনো কথাই শোনেনি। আসলে মানুষ একবার তীব্র কষ্ট পেলে তার মনটা পাথরের মতো হয়ে যায়, তখন শত আবেগ অনুভূতি তার মনকে ছুঁতে পারে না। বাবার ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু আয়াত, তোর ভাইয়ের ভালোবাসার সাথে তোর ভালোবাসার কি সম্পর্ক? হ্যাঁ, সেটাই বলছে। আচ্ছা লিমা, থেকে জানিস তনয় আমাকে ঠিক কতদিন ধরে ভালোবাসে? হ্যাঁ, প্রায় 4 বছর। না, 3 বছর 8 মাস ধরে আমি তনয়ের চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। কিন্তু জানিস আমি তনয়কে ঠিক কতদিন ধরে ভালোবাসি? ঠিক কতদিন বলতে পারবো না, তবে তনয়ার থেকে কম দিন। 4 বছর 13 দিন। কি, তুই তনয়াকে আগে থেকে চিনতিস? হ্যাঁ, তনয়কে আমি প্রথম দেখি আমার এক বন্ধুর রবির বাসায়। আর প্রথম দেখায় তনয়ের উপর কেমন যেন একটা অনুভূতি কাজ করা শুরু করে দিয়েছিল। রবির ছোট বোনের জন্মদিনে এসেছিল তনয়া, কারণ তনয়া রবির বোনের বান্ধবী। জানিস রবির ছোট বোন কে? কে? তনয়ের সবচেয়ে কাছের বান্ধবী নেহা। তারপর নেহার থেকে তনয়ের সম্বন্ধে সব কিছু জানি। সব জেনে দেখলাম তনয় আমার থেকে প্রায় 6 বছরের ছোট। আর এত ছোট বয়সে মেয়ের সাথে রিলেশন করাটা নেহাতি বোকামি। আর তাছাড়া তনয় তখন রিলেশনে জড়ালে ওর পড়ালেখায় ক্ষতি হতো, ওর ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেত। যাকে এতটা ভালোবেসে ফেলেছে তার ভবিষ্যৎ কিভাবে নষ্ট করে বল? আর তাছাড়া দুটো মানুষ যখন রিলেশনে থাকে তখন একে অপরের মাঝে কিছুদিন পর শয়তানের তাড়নায় একটা আলাদা অনুভূতি তৈরি হয়। চুম্বকের বিপরীত মেরু যেমন একে অপরকে আকর্ষণ করে, ঠিক তেমনি প্রেমিক প্রেমিকার মধ্যেও এই আকর্ষণ কাজ করে। আর তখন তারা না চাইতেও নোংরামিতে জড়িয়ে পড়ে। আমি তো ছেলে, নোংরামি করে পার পেয়ে যেতাম, কিন্তু আমার তনয়া ছোট, ও হয়তো সমাজের প্যাচ বুঝতে না পেরে নিজের ক্ষতি করে বসত। তাই সবসময় তনয়ার থেকে দূরে দূরে ওকে ভালোবেসেছে। কিন্তু উপরওয়ালা বোধ হয় আমাদের নিয়ে খেলতে ভালোবাসে। আমি তনয়কে পড়ানোর কথা শুনেই না করে দিলাম, কিন্তু বাবার কথা ফেলতে পারলাম না। কিন্তু তারপর তনয়কে প্রথমবার পার্কে এই কারণে চড় মেরেছিলাম যে তনয়ের জন্য ভুল পথে পা না বাড়ায়। আমি হয়তো তনয়কে পড়াতাম না, তা অন্য কোনো ছেলে যাতে না পড়ায়, তাই তনয়ের জন্য আমি টিচার ঠিক করে দিলাম। তনয়কে স্কুলে কেউ প্রপোজ করার আগেই তাকে যেভাবেই হোক তনয়ের থেকে দূরে সরিয়ে দিতাম। তনয় হয়তো 2 বছর আমাকে একবারও দেখেনি, কিন্তু 2 বছরের একটি দিনও আমি তনয়াকে না দেখে থাকিনি। তারপর হয়তো আমার ভাগ্যের জোরে তনয় আমার কলেজে ভর্তি হলো। জানিস তখন আমি কতটা খুশি ছিলাম যে রোজ তনয়কে দেখতে পাবো। রোজ রোজ ক্লাসের সবাইকে পড়ানোর বাহানায় বারবার তনয়কে চোরের মতো দেখতাম। কিন্তু তার কিছুদিন পরে ভাইয়া ওই ঘটনাটা ঘটালো। তারপর তনয়া যখন ছিঁড়ে দিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল
তখন ওর অবস্থা দেখে আমার প্রচণ্ড কষ্ট হতো। তনয় সুস্থ হওয়ার পর কয়েক মাস খুব সুন্দর ছিল জানিস। তনয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, কিন্তু সমস্যাটা হলো কয়েক মাস আগে। তারপর থেকে আমি তনয়কে অ্যাভয়েড করে চলি। কি হয়েছে কয়েক মাস আগে? কয়েক মাস আগে একদিন রাতে বাবা আমায় বলল, আয়াত তোকে কিছু কথা বলবো, রাখবি? আমি বাবাকে বললাম, কেন রাখবো না বাবা, বলো কি বলবে? তোর ভাইয়া তো আমার কোনো কথা শোনে রে, আমার সম্মানের কথাও ভাবে রে, কিন্তু আমি তোকে সব থেকে বেশি ভরসা করি। তুই কি আমার বিশ্বাস রাখবি? হ্যাঁ বাবা বলো, অবশ্যই রাখবো। আমাকে চুয়ে ওয়াদা কর। হ্যাঁ বাবা, এই তোমাকে ছুঁয়ে ওয়াদা করলাম, তুমি যা বলবে তাই শুনবো। এবার তো বলো। আমি আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে এসেছি। মেয়েটা বর্তমানে বাইরে আছে, কয়েক মাস পর দেশে আসবে। তার কিছুদিন পর তোর সাথে তার বিয়ে হবে। কিরে, তুই রাজি তো, নাকি তুইও আয়ানের মতো কাউকে? কথা শুনে আয়াতের পুরো পৃথিবীটা যেন উল্টে গেল। আয়াত ওর বাবার কথা ভেবে নিজের ভালোবাসার কথাটা লুকিয়ে বলল, না বাবা, তেমন কিছু না, তুমি যা ভালো বলছো তাই করো, আমি তোমার বিশ্বাস কখনো ভাঙবো না। আমি জানতাম তুই এই কথাই বলবি। এই নে মেয়েটার ছবি, ফোন নাম্বার নেবি? তার দরকার নেই বাবা, তুমি যখন পছন্দ করেছো তখন ভালোই হবে। বাবার এই কথা শোনার পর থেকে আমি তনয়ের থেকে দূরে দূরে থাকতাম, কারণ যতই ওর কাছে যাব ততই ওর মায়ায় জড়িয়ে পড়ব। কিন্তু বাজে মেয়েটা আমাকে খ্যাপানোর জন্য নয়নের সাথে কথা বলার নাটক করলো। সেটা দেখে মাথা গরম হয়ে যায়। তারপর ওকে চর মেরেছিলাম, কিন্তু ওকে চর মারায় ও যতটা না ব্যথা পেয়েছে তার থেকে শতগুণ বেশি ব্যথা আমার হৃদয়ে লেগেছে। তাই তো নিজের ভালোবাসাটাকে আড়াল করতে না পেরে ওকে পাগলের মতো জড়িয়ে ধরে রেখেছিলাম। আমি যদি তনয়কে সব কথা বলি, মেয়েটা পাগলের মতো হয়ে যাবে, লেখাপড়ার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই তো ওকে বলেছি ওর পরীক্ষার পর ওকে সব সত্যিটা বলে দেব। কিন্তু আমি ভাবছি, আমি যদি ওকে সত্যিটা বলি তাহলে এখন ওর অবস্থা কি হবে? এবার বুঝছো কি সমস্যা? গাধা, গর্ধপ, উল্লুক, বলদ, তোর মাথায় কমন সেন্স বলে কিছু আছে? তুই তোর বাবার কোনো কথা না শুনেই বোকার মতো ওয়েদা জোরে বসলি। আরে আগে আঙ্কেলের কথাটা শুনে তো নিতি। এখন কিছু করার নেই রে। হ্যাঁ, তা থাকবে কেমনে, করার পর তো তুই বন্ধ করে দিছস। আচ্ছা, মেয়েটার ছবি আছে এখন তোর কাছে? হ্যাঁ, আমার মোবাইলে মনে হয় আছে। দেখি। আয়াত মোবাইলটা বের করে অনেকক্ষণ খুঁজে ছবিটা লিমাকে দেখালো। ছবিটা হাতে নিয়ে বলল, এই চুন্নি, আরে তনয়া তো এর থেকে 1000 গুণ বেশি সুন্দর। তনয়ার সামনে তো এটা চা কম পানি লাগবে। আচ্ছা, মেয়েটার সাথে কথা বলছিস? তোর মাথা ঠিক আছে? তোর উপর যা রাগ হচ্ছে না, আমি যদি তনয়ার জায়গায় থাকতাম তবে তোকে মেরে এই সমুদ্রে ফেলে দিতাম। জানিস, যখন বললি তোর বাবার বন্ধুর মেয়ে, তখন এক মুহূর্তেই মনে হয়েছিল হয়তো মেয়েটা তনয়া। কিন্তু সব ধারণা সবটা সঠিক হয় না রে। জানি, কিন্তু এখন আমার কিচ্ছু করার নেই। তা কিভাবে পারবি, অ্যাবনর্মাল আবাল ছেলে কোথাকার। এই বলে রাগ করে লিমা চলে গেল। লিমার রাগ হওয়াটা স্বাভাবিক কিছুটা। আয়াত চুপচাপ ওখানে বালির উপর বসে সাগরের পানি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর চোখ থেকে টপ টপ করে নোনা তরল গুলো ঝরে পড়ছে, যেগুলো আবার নোনা বালিগুলোর নিজের বুকে ধারণ করে নিচ্ছে। তনয়া আয়াতের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো কিভাবে আয়াতের চোখ থেকে জল ঝরছে। হঠাৎ তনয়া আয়াতের চোখের পানিটা ধরে ফেললো। আয়াত তনয়ার দিকে তাকালো। তনয়া বলল, জানেন স্যার, আমার মা বলেছিল ছেলেরা নাকি খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর যদি কাঁদে তাহলে ছেলেদের চোখের জলগুলো নাকি মুক্তোর চেয়েও দামি হয়। আর আপনি এত দামি জিনিসগুলোকে এভাবে অপচয় করছেন। আয়াত তারপর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তনয়া আবার বলল, মা আরও বলেছেন, যদি আমাদের মনে খুব বেশি কষ্ট লাগে তাহলে নিজের কাছের মানুষের কাউকে জড়িয়ে ধরে কাঁদলে নাকি কষ্ট কমে যায়। আপনিও আপনার কাছের কাউকে জড়িয়ে ধরে কাঁদুন, দেখবেন মন হালকা লাগবে। দাঁড়ান, আমি লিমা আপুকে ডেকে দিচ্ছি। এই বলে তনয়ার সামনে পা বাড়ানোর আগেই আয়াত তনয়ার হাতটা টেনে ধরলো। তনয়া পিছনে ফিরে তাকালো, সাথে সাথে আয়াত তনয়াকে
টান দিয়ে নিজের বুকের মাঝে চেপে ধরে শক্ত করে। তনয়াকে জড়িয়ে ধরে আয়াত কান্না করছে। তনয়া কিছুটা হতভম্ব হয়ে গেল, কিন্তু আয়াতের এই অবস্থা দেখে কিছু বলল না, শুধু বলল, কি হয়েছে স্যার, আমাকে কি বলা যায়? আয়াত তনয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর ভাবছে, আমি তোমাকে সারা জীবনের জন্য আমার বুকে রাখতে চাই, কিন্তু আমি জানি আমি হয়তো তোমাকে পাবো না, কিন্তু তবুও বেহায়া মনটা সবসময় তোমাকে আমার করে পেতে চায়। তনয়া আয়াতের থেকে নিজেকে ছাড়িয়ে পড়ল। চলুন স্যার, কিছুক্ষণ সাগরের পানিতে পা ডুবিয়ে হাঁটি। সমুদ্রের বিশালতায় তাকিয়ে নিজের কষ্টগুলোকে সমুদ্রের ঢেউয়ের সাথে মিশিয়ে দেই, যাতে ঢেউ পাড়ে এসে আমাদের সকল কষ্টগুলোকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে গিয়ে সমুদ্রের বুকে মিলিয়ে দেয়। তারপর তনয়া আয়াতের হাত ধরে সমুদ্রের পাড়ে হাঁটতে লাগলো। আয়াত তাকিয়ে দেখছে তনয়াকে। তনয়া চুলগুলো প্রবল বাতাসে বারবার ওর মুখে পড়ছে, আর তনয়া সেগুলো বারবার সরানোর বৃথা চেষ্টা করছে। আয়াতের মন চাচ্ছে তনয়ার অবাধ্য চুলগুলো নিজ হাতে ওর কানের পিছনে গুজে দিতে, হালতো করে তনয়ার গালটাকে ছুঁয়ে দিতে, ও চোখের দিকে তাকিয়ে চোখের গভীরতায় হারিয়ে যুগ যুগ কাটিয়ে দিতে, আর বারবার বলতে ইচ্ছে করে, লাভ ইউ তনয়া, আই লাভ ইউ এ লট। হঠাৎ ফোনের রিংটোনের শব্দে আয়াতের ভাবনায় ছেদ পড়ল। হ্যাঁ লিমা, বলো। সরি, তখন তোর উপর রাগ উঠে গেছিল, তাই তোকে যাতা বলে ফেলেছি। ইটস ওকে। শোন আয়াত, ভবিষ্যতে কি হবে তা হয়তো আমরা জানি না, কিন্তু বর্তমানটাকে তো আমরা নিজেদের মতো সাজাতে পারি। তোর জীবনে পরবর্তীতে কি হবে তা আল্লাহর উপর ছেড়ে দে, কিন্তু যে 2 দিন তুই এখানে আছিস, তনয়ার সাথে ভালোভাবে কথা বল, ওর সাথে ভালো সময় কাটা। হতে পারে এই 2 দিন তোর জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত হয়ে স্মৃতির পাতে রয়ে যাবে। পারলে আমার কথাটা রাখিস। বাই। লিমা ফোনটা কাটতে আয়াত ফোনটা পকেটে রেখে তনয়াকে বলল, তনয়া, হ্যাঁ বলুন স্যার। আচ্ছা তনয়া, যে 2 দিন আমরা এখানে থাকবো, সে 2 দিন কি আমরা বন্ধু হতে পারি? একটা মিষ্টি হাসি দিয়ে কেন নয়? থ্যাঙ্কস। তনয়া আয়াতকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়ে হাসলো। এটা কি করলে? কেন আমরা না এখন বন্ধু? আচ্ছা দাঁড়াও, তোমাকেও চোবাবো এখন। নো বলে দৌড় দে। সারাদিন দুজনে অনেক মজা করলো। তারপর সন্ধ্যাবেলা যখন দুজন হেঁটে হেঁটে হোটেলে ফিরছিল, তখন আয়াত হাঁটছে আর ভাবছে, যেদিন তনয়া সত্যিটা জানবে ও ঠিক কি রকম রিয়্যাক্ট করবে তা ভেবেই মনটা সমুদ্রে ওঠা অশান্ত ঝড়ের মতো উথাল পাথাল করছে। কক্সবাজার যে 2 দিন ছিল, সে 2 দিনই আয়াত আর তনয়া খুব সুন্দর সময় কাটিয়েছে। লিমার সাথে ওরা দুজন অনেক জায়গায় ঘুরেছে। তনয়া আয়াতকে সুন্দর একটা শামুকের তাজমহলের শোপিস গিফট করলো। আয়াত প্রথমে নিতে চায়নি, কিন্তু তনয়ার ছেলে মানুষের কাছে হার মানলো। স্যার জানেন, তাজমহল হচ্ছে ভালোবাসার প্রতীক। আয়াত তনয়ার কথায় কোনো উত্তর দিল না, শুধু তনয়াকে সুন্দর একটা ওড়না গিফট করলো। তনয়া ওড়নাটা পেয়ে ভীষণ খুশি। তনয়া মনে মনে ভাবছে, হয়তো পরীক্ষার পর স্যার ওকে প্রপোজ করবে। কিন্তু তনয়া সত্যিটা জানলে হয়তো নিজের হুঁশ হারিয়ে ফেলবে। তারপর ওরা বাড়ি ফেরার দিনেও তনয়া 3 বার বমি করে, আর তখন আয়াত ওকে ভীষণ কেয়ার করেছিল। বমি করার পর ক্লান্ত হয়ে তনয়া আয়াতের কাঁধেই ঘুমিয়েছিল। তনয়া যখন আয়াতের কাঁধে মাথা নিচু দিকে ঘুমাচ্ছিল, তখন গাড়ি চলায় গতিতে তনয়ার মাথাটা বারবার নিচের দিকে পড়ে যাচ্ছিল বলে আয়াত তার একটা হাত দিয়ে তনয়ার মাথাটা ধরে রেখেছিল। আয়াত যখন তনয়ার মুখের দিকে তাকায়, তখন অজানা এক প্রশান্তিতে আয়াতের বুকটা ভরে যায়। কেন যেন তনয়ের থেকে নিজের চোখ সরাতে পারে না। তারপর নিজেই নিজেকে বলে, মিথ্যা স্বপ্ন দেখে কোনো লাভ নাই, কারণ মিথ্যা সব মানুষকে শুধু মিথ্যা আশা দেয় আর কষ্ট দেয়, এর বাইরে কিছুই দেয় না। তনয়া কিছুটা পথ ঘুমিয়েছিল আর কিছুটা পথ ঘুমের অভিনয় করেছিল, কারণ ঘুম ভাঙলেই যে আয়াত তার কাঁধটা সরিয়ে নিবে। তনয়া আয়াতের কাঁধে মাথা রেখে ভাবছিল, ইস,
এভাবে যদি সারা জীবন ওর কাঁধে মাথা রেখে থাকতে পারতাম। জানি না কি লেখা আছে আমাদের ভাগ্যে, কিন্তু ভাগ্যে যাই লেখা থাকুক না কেন, সারা জীবন আমি আমার অঙ্ক টিচারকেই ভালোবাসবো। বরিশাল পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। প্রায় সব মেয়েদেরই বাড়ির লোক এসে তাদের নিয়ে গেল, কিন্তু তনয়ার বাবা সেদিন শহরে ছিল না। তাই তনয়ার মা আয়াতকে ফোন করে বলেছে ও যেন তনয়াকে বাড়িতে পৌঁছে দেয়। তাই আয়াত তনয়াকে নিজের গাড়িতে করে আয়াতের বাড়িতে দিকে যাচ্ছে। এখন কেমন লাগছে তনয়া? জি মোটামুটি ভালো। তোমার কি অ্যালার্জি আছে? জি স্যার, আসলে আমি এত দূর বাসে কখনো ট্রাভেল করিনি। ও, তোমার বাড়ি এসে গেছে। ও, ভিতরে আসুন স্যার। না, অনেক রাত হয়ে গেছে, এখন আর ভিতরে যাব না, বাড়ি যাব। ওকে, কিন্তু একবার গাড়ি থেকে বাইরে বের হন। কেন? আরে আগে বের হন, তারপর বলছি। আয়াত গাড়ি থেকে বের হয়ে দাঁড়াতেই তনয়া হুট করে আয়াতকে জড়িয়ে ধরল। আয়াত কিছুটা হতবাক হয়ে গেল। তনয়া অনেকক্ষণ আয়াতকে জড়িয়ে ধরে বলল, আমি জানি না পরীক্ষার পর আপনার সিদ্ধান্ত ঠিক কি হবে, কিন্তু এই যে 2 দিন আপনার সাথে কাটালাম, এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে আমার মনের মণিকোঠায় সারা জীবন গেঁথে থাকবে। আপনি যেমন আমার মনে গেঁথে আছেন, ঠিক তেমনি এই স্মৃতিগুলো গেঁথে থাকবে। ধন্যবাদ স্যার, আমার সাথে এত সুন্দর 2 দিন কাটানোর জন্য। আয়াত আর কিছু বলল না, নিজেকে তনয়ার থেকে ছাড়িয়ে চুপচাপ চলে গেল। পরের দিন থেকে সবাই লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে, কারণ সামনে পরীক্ষা। আয়াত তনয়ার সাথে কথা বলে কিন্তু খুব কম। তনয়াও পড়ার প্রেসারে আপাতত ভালোবাসার পোকাগুলোকে বাক্সে বন্ধ করে রেখেছে। ওদের পরীক্ষা শুরু হলো। পরীক্ষার মধ্যেই তনয়া 18তে পা দিল, কিন্তু পরীক্ষার কারণে কোনো সেলিব্রেশন হয়নি। আজ ওদের পরীক্ষা শেষ হলো। তনয়া পরীক্ষায় খুব ভালো হলো, কারণ ও আয়াতকে প্রমিস করেছিল। পরীক্ষা শেষ হওয়ার পর তনয়া অধিক আগ্রহে আয়াতের ফোনের অপেক্ষা করতে লাগলো, কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু আয়াতকে দেখা করতে বলছে না। ফোনে তনয়ের সাথে কথা হলেও এ বিষয়ে আয়াত সবসময় এড়িয়ে যায়। এড়িয়ে যাবে না তো কি করবে? আয়াত তো তনয়ার মুখোমুখি হতেই ভয় করে। ঠিক কি বলবে ওকে? কিন্তু তনয়া আর অপেক্ষা করতে পারছে না, তাই সরাসরি আয়াতকে ফোন দিয়ে বলল, আপনি দেখা করবেন নাকি আমি আপনার বাসায় আসব? না না, তার দরকার নেই। আসলে আমি তখন কিছু কাজে ঢাকা এসেছে, 2 সপ্তাহ পর আসছে, সেদিন আসবো। তার পরের দিনে তোমার সাথে দেখা করব। 2 সপ্তাহ পর তনয়া একটা রেস্টুরেন্টে বসে আয়াতের জন্য অপেক্ষা করছে। এই 2 সপ্তাহে যেন তনয়া ঠিক কিভাবে কাটিয়েছে তা শুধু তনয়াই জানে। কিছুক্ষণ পর আয়াত আসলো। তনয়ার বুকটা দুরু দুরু করছে, আয়াত ঠিক কি বলবে এটা ভেবে। কেমন আছো? ভালো। আপনি? ভালো। কিছু খাবে? না না স্যার। স্যার। তারপর দুজন অনেকক্ষণ নীরবতা পালন করলো, কিন্তু তনয়া আর অপেক্ষা করতে পারল না। গত 4 বছরের বেশি সময় ধরে অপেক্ষা করছে, তাই মুখ ফসকে বলে ফেলল, স্যার, আপনি যেন কি বলতে চাইছিলেন? হ্যাঁ, কিন্তু ঠিক কিভাবে বলবো সেটাই ভাবছি। এত ভাবাভাবির দরকার নাই, সরাসরি বলে দেন, আমি শোনার জন্য রেডি। বলছি, আল্লাহ প্লিজ ভালো কিছু যেন বলে। আয়াত কিছুক্ষণ ভেবে বলল, তনয়া, আমার বিয়ে ঠিক হয়ে আছে। তনয়া অবাক চোখে আয়াতের দিকে তাকালো। তারপর আয়াত ওর বাবার ও ভাইয়ের সব কথা বলল। এও বলল, সামনের মাসে শেষের দিকে আমার বিয়ে, আর সেই মেয়েটি কিছুক্ষণ পর এখানে আমার সাথে দেখা করতে আসবে। আয়াতের কথাগুলো শোনার পর তনয়ার পুরো পৃথিবীটা যেন গোলক ধাঁধার মতো ঘুরছে, চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। নিজের উপর যেন কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছে না, চিৎকার করে কাঁদছে, কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু শত কষ্টেও তনয়া নিজেকে আটকাচ্ছে। প্লিজ তনয়া, আমাকে মাফ করে দাও, আর প্লিজ নিজের ওর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করো। আসলে আমি থাক স্যার, আপনার আমাকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নাই, আমি আপনাকে জানি। আর আয়াতকে অবাক করে দিয়ে তনয়া বলল, মেয়েটির নাম কি স্যার? আমি জানি না।
কি বলেন, যার সাথে বিয়ে হবে তার নাম জানেন না? দিস ইজ নট ফেয়ার স্যার। আচ্ছা, ভাবি কি এখন আসবে? আমি কি তাকে একবার দেখতে পারি? ভয় নাই, আমি আমার বিষয়ে কিছু বলবো না। হুম। তনয়া, আর ইউ ওকে? কেন? ইয়েস স্যার, আই এম অ্যাবসলিউটলি ওকে। আরে, আপনি আবার এটা ভাবছেন না তো যে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো? পাগল নাকি? স্যার, আমি তনয়া, আর আমি এতটা সাহসী নই যে নিজের জাহান্নামের টিকিট নিজে কাটবো। তনয়ের এমন কথা শুনে আয়াতের মুখের ভাষা যেন হারিয়ে গেছে, কিছু বলতে পারছে না। কিছুক্ষণের মধ্যে সেই মেয়েটা আসলো, এসে আয়াতকে বলল, আর ইউ আয়াত? আই এম অবনী। ইয়েস, বসুন। অনি তনয়কে উদ্দেশ্য করে। বেশ হাসি মুখে বলল, হাই, আই এম তনয়া, আয়াত স্যারের স্টুডেন্ট। ও হাই। তো আপনি আমাদের ভাবি হবেন? লাজবে। হুম হুম। আপনি জানেন আপনি অনেক লাকি, কারণ আপনি আয়াত স্যারকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাচ্ছেন। স্যার অনেক ভালো মানুষ। এখানে এসেছিলাম কিছু কাজের জন্য, কিন্তু স্যারকে দেখে তার সাথে একটু কথা বললাম। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। নো নো। আচ্ছা, আমি তাহলে আসি, কিছু কাজ আছে। বাই ভাবি। বাই স্যার। তয়ন তনয়া একটিবারও আয়াতের দিকে তাকালো না, শুধু সামনের দিকে তাকিয়ে হাঁটছে। আর তনয়া পা দুটো যেন চলছে না, মনে হচ্ছে পিছন থেকে কোন অদৃশ্য শক্তি ওর পা দুটোকে আটকে রেখেছে। কিন্তু তনয়ার এমন আচরণে আয়াত অনেক অবাক হলো। তনয়া চলে যাচ্ছে, আয়াত হা হয়ে ওর যাবার পানে তাকিয়ে আছে। তনয়া নিজের অবাধ্য চোখের জলগুলোকে মোছার বৃথা চেষ্টা করছে। আয়াত বুঝতে পারছে তনয়া মনের অবস্থা, কারণ আয়াতের মনের অবস্থাও তো একই রকম। তনয়া চলে যাওয়ার পর আয়াত নিজেকে আর ঠিক রাখতে পারছে না, তাই অবনীকে বলল, আমার খুব মাথা ব্যথা করছে, আমরা কি পরে একদিন কথা বলতে পারি? অবনী বলল, ঠিক আছে। আয়াত বাড়িতে এসে বারবার তনয়াকে ফোন করছে, কিন্তু কেউ ফোন ধরছে না। তারপর বাধ্য হয়ে তনয়ার বাবার ফোনে ফোন করে বলল, আমার খুব মাথা ব্যথা করছে। তনয়ার বাবা বলল তনয়া নাকি টিভি দেখছে, কার্টুন দেখছে আর পাগলের মতো হাসছে। এই মেয়েটারও পুরো পাগল। আয়াত বলল, আঙ্কেল ফোনটা একটু তনয়াকে দিবেন। তনয়ার বাবা ফোনটা তনয়াকে দিয়ে বলল, আয়াত ফোন করেছে। হ্যালো স্যার, কেমন আছেন? ভাবি কেমন আছে? স্যার শোনেন, বিয়ে করছেন, আমাদের কিন্তু বড় করে একটা ট্রিট দিতে হবে, ঠিক আছে? আয়াত তনয়ার এরূপ কথা শুনে পুরো থ হয়ে গেল। তারপর প্রায় রোজ আয়াত তনয়াকে ফোন করত, কারণ আয়াত তনয়াকে নিয়ে খুব ভয়ে থাকতো। কিন্তু রোজ তনয় এমন ভাবে কথা বলতো যেন কিছুই হয়নি, যেন তনয়ের স্মৃতি থেকে আয়াত নামটা সম্পূর্ণ মুছে গেছে। আয়াত তনয়ের এমন আচরণে দ্বিধার মধ্যে পড়ে যেত। খুব ভয় হতো আয়াতের, কত করত তনয়াকে নিয়ে। আয়াতের যেদিন বিয়ে হবার কথা তার কিছুদিন আগে তনয়ার রেজাল্ট দেয়। তনয়া এবারও A+ পায়। সবাই খুব খুশি হয় আয়াত, কিন্তু এত খুশির মাঝেও আয়াত আর তনয়ার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর আজ আয়াতের গায়ে হলুদ। আর মজার ব্যাপার কি জানেন, আয়াতের গায়ের প্রথম হলুদটা তনয়া ছুঁয়েছে, আর গিফট হিসেবে আয়াতের দেয়া ওড়নাটা আয়াতকে দিয়ে বলেছে, এটা অবনী ভাবির জন্য, কারো শখের জিনিস নিজের কাছে রাখতে নেই। আয়াত কোনো কথা না বলে চুপচাপ ওড়নাটা হাতে নিল। সবার সাথে খুব হাসি খুশি মুখ করে কথা বলছে তনয়া, কিন্তু ওর মনের ভিতরটা হয়তো আয়াত ছাড়া আর কেউ বুঝতে পারছে না। গায়ে হলুদের পর্ব শেষে আয়াত তনয়াকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার সাথে এসো। হ্যাঁ বলুন স্যার। তনয়া, তুমি কি করে এতটা স্বাভাবিক আছো বলো? কেন স্যার, অস্বাভাবিক হওয়ার মতো কিছু হয়েছে কি? আয়াত এবার নিজের রাগ কন্ট্রোল করতে পারল না, ঠাস করে তনয়ের গালে কষিয়ে একটা চড় মেরে দিয়ে বলল, এই মেয়ে, তুমি কি কিছু বলছো? তোমার বোধগম্য সব শক্তি শেষ হয়ে গেছে। আবার মারলেন? এটা কোন অধিকারে মারলেন? আর হ্যাঁ, ইউ আর টু লেট স্যার। কথাটা বলার আগেই আয়াত তনয়াকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, অধিকার? কি অধিকার, তাই না? তোমার উপর যদি আমার অধিকার না থাকে তাহলে কারও নেই। এত রাগ দেখানোর কোনো প্রয়োজন নাই। কিসের জোরে আপনি আমার উপর অধিকার খাটাচ্ছেন?
এই বলে তনয়া চলে যেতে চাইলে আয়াত তনয়াকে আরো শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে আয়াত তনয়া একদম কাছে চলে আসে। এতটা যে একে অপরের নিঃশ্বাস অনুভূতি পাচ্ছিল। আয়াত তনয়ার কাছে গিয়ে বলল, আমার ভালোবাসার জোরে আমি তোমার উপর অধিকার খাটাচ্ছি। ধাক্কা দিয়ে আয়াতকে দূরে সরিয়ে দিয়ে বলে, একদিন পর যে অন্য একজনকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করবে, তার মুখে ভালোবাসা অধিকার নামক কথা শোভনীয় লাগে না। আয়াত তনয়ার হাতটা শক্ত করে ধরে বলে, চলো, আজ এখন সবার সামনে আমি তোমাকে বিয়ে করব, দেখি কে কি করে। আমি কারো পরোয়া করি না। প্লিজ স্যার, রাগের মাথায় কোনো কাজ করবেন না। রাগ মানুষের গোছানো কাজকেও নষ্ট করে দেয়। প্লিজ বোঝার চেষ্টা করুন স্যার। জাস্ট শাট আপ। আয়াত তনয়ার ওর বাবার কাছে নিয়ে যাবে, এর মধ্যে লিমা এসে বলল, আয়াত ভাইয়া এসেছে তার বউ নিয়ে। কি? আর বাবা? আয়াত, তনয়া, লিমা তাড়াতাড়ি আয়াতের বাবার কাছে গেল। গিয়ে দেখে আয়াতের বাবা আয়ান ভাইয়ের সাথে কথা বলছে। আজ আয়াতের জন্য তোমাকে মাফ করে দিলাম। দেখো আজ আয়াত আমাকে কত বড় খুশি দিচ্ছে। দেখো আয়াত আমাকে দেওয়া কথা রেখেছে, তাই এই খুশির কারণে আমি তোমাকেও মাফ করে দিলাম। আয়ানের বাবা এই খুশি দেখে আয়াত আর কিছু বলতে পারল না। তনয়া আয়াতকে সাইডে এনে বলে, দেখুন স্যার, আজ আপনার বাবা কত খুশি। আপনি কি চান তার এই খুশিটাকে নষ্ট হয়ে যাক? দেখুন স্যার, আমার আপনার উপর কোনো রাগ বা ক্ষোভ নেই। কেন জানেন? কারণ আপনি নিজের খুশির কথা না ভেবে আপনার বাবার খুশি কথা ভেবেছেন। আর এই জন্য আমি আপনাকে না পাওয়ার জন্য মনে কোনো রাগ রাখি নাই। হ্যাঁ, আপনাকে না পাওয়ার দুঃখ, কষ্ট, আফসোস তো আছে আর সারা জীবন থাকবে। কিন্তু আমি এটা ভেবে নিজেকে সামলে নিব যে আপনার বাবা মা আর আপনি সুখী আছেন। স্যার, বাবা মায়ের মতো কেউ হয় না। স্যার, আপনি তাদের কথা মেনে নিন। বাবা মাকে কষ্ট দিয়ে কেউ জীবনেও সুখী হতে পারে না। আর বাবা মাকে সুখী করার জন্য যদি নিজের কষ্ট পায়, তাহলে আল্লাহ সে কষ্টের প্রতিদান একদিন না একদিন ঠিকই দেবে। চলি স্যার, ভালো থাকবেন। এটা বলে তনয়া ওখান থেকে চলে গেল। আর আয়াত হা হয়ে ওর যাবার পানে তাকিয়ে আছে। তনয়া একবারের জন্যও পিছু তাকায়নি, হয়তো নিজের চোখের জলটা আয়াতকে দেখাতে চায়নি তাই। আজ আয়াতের বিয়ে, কিছুক্ষণের মধ্যে বিয়ে হয়ে গেল। আয়াতের ঘোরের মতো লাগছে, একটা ঘোরের মধ্যে বিয়েটা হয়ে গেল। আয়াত মুখ থেকে যখন কবুল বলছিল, তখন ওর কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল। বিয়ে হবার কিছুক্ষণ পর আয়াত তনয়ার কাছে ফোন করলো। ফোনটা নেহা ধরলো। হ্যাঁ স্যার, বলেন। নেহা গলা শুনে আয়াতের বুকটা অজানা ভয়ে ধক করে উঠল। তনয়া কোথায়? বেঁচে আছে, ভয় নেই আপনার। আমার পাশেই আছে। কিন্তু আমি আপনাকে ওর সাথে কথা বলতে দিব না। আপনি আপনার নতুন বউ এর কাছে যান। এই বলে নেহা ফোনটা কেড়ে নিল। আয়াত আর কথা বাড়ালো না। রাত অনেক হলো, কিন্তু আয়াত নিজের রুমের দিকে যাবার নামও করছে না। ওর ভাবি ওকে জোর করে রুমের ভিতরে ঢুকিয়ে দিল। আয়াত রুমে ঢুকে কিছুক্ষণ নীরব থাকলো, তারপর ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে বসলো। সরি অবনী, আমি আসলে তোমাকে বিয়ে করতে চাইনি। আমি অন্য একজনকে ভালোবাসি। তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। পারলে আমাকে মাফ করে দিও। এই বলে আয়াত যাওয়া ধরলেই মেয়েটা আয়াতের হাতটা টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে আয়াতের পাঞ্জাবির কলার ধরে বলল, ওই আমাকে কি রবি সিমের মতো ফ্রি পাইছেন যে যখন খুশি চর মারবেন, যখন খুশি ভালোবেসে জড়িয়ে ধরবেন, যখন খুশি বলবেন বিয়ে করবেন না, আবার বিয়ে করে বলবেন স্ত্রী হিসেবে মেনে নেবেন না? কি সমস্যা কি আপনার? আয়াত কথাগুলো শুনে অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে তার থেকে 100 গুণ বেশি শকড খেলো, কারণ মেয়েটি আর কেউ নয়, তনয়া। আয়াত যেন কিছুক্ষণের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে স্বপ্ন আর বাস্তবতা দুনিয়ার মাঝে একটা আলাদা দুনিয়া তৈরি হয়ে গেছে, আর আয়াত সে দুনিয়ায় হারিয়ে গেছে। তনয়া জোরে আয়াতের হাতে একটা চিমটি কাটলো। আয়াত নিজের চেতনা ফিরে পেল, হকচকিয়ে বলল, তনয়া তুমি? কি স্যার, সারপ্রাইজটা কেমন লাগলো?
আয়াত যেন এখনো নিজের ঘোর কাটিয়ে উঠতে পারছে না, তারপর বলল, অবনী কোথায়? ইস, অবনীর খুব চিন্তা হচ্ছে না? আমি অবনীকে মেরে ফেলেছি বলে জোরে হাসছে তনয়া। আয়াত যেন কিছু বুঝতে পারছে না। এর মধ্যে কে যেন দরজায় টোকা দিল। আয়াত দরজা খুলে দেখে অবনী দাঁড়িয়ে আছে। হাই দুলা ভাই, হোয়াটসঅ্যাপ? এখনো বাসা শুরু করেননি কেন? আমার জন্য ওয়েট করছিলেন বুঝি? আয়াত আবার একটা ধাক্কা খেলো। এদিকে তনয়া আর অবনী মিলে হাসছে। এর মধ্যে বাড়ির সব লোক যেমন যেমন আয়াতের বাবা মা, ভাই ভাবি, লিমা আর নিহা সেখানে উপস্থিত হলো এবং সবাই হাসলো। আয়াত যেন বোকা হয়ে গেছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা তা যেন একটা ভ্রমের মতো লাগছে ওর কাছে। বাবা, এসব কি হচ্ছে? আমি জানতাম না যে আমার ছেলে তার বাবা মায়ের জন্য নিজের ভালোবাসার মানুষকেও ছাড়তে পারে। মানে? তোমার বিয়ে কখনোই অবনীর সাথে ঠিক হয়নি। তোমার বিয়ে অনেক আগে থেকেই তনয়ার সাথে ঠিক হয়ে আছে। আয়াত চোখ বড় বড় করে, কি তাহলে অবনী? অবনী তনয়ার কাজিন। তনয়া যখন আমাদের বাসায় পড়তে আসতো তখন থেকেই আমি বুঝেছিলাম যে তুমি তনয়াকে ভালোবাসো, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো। তাই তোমার বিয়ে তনয়ার সাথেই ঠিক করেছিলাম, কিন্তু ছবি দেখালাম অবনীর, মানে তনয়ার কাজিনের। কিন্তু আমি শেষ পর্যন্ত দেখতে চাইছিলাম যে তুমি তনয়ার ভালোবাসায় মোহিত হয়ে নিজের বাবা মাকে ছেড়ে যাও কিনা। কিন্তু তুমি তা করনি। তুমি তোমার বাবা মায়ের চাওটাকে প্রাধান্য দিয়েছো। তোমাকে নিয়ে আজ আমার সত্যি গর্ব হচ্ছে। তার মানে তনয় সব জানতো? তনয়া জানে মাত্র 3 মাস ধরে, কারণ তনয়ার জন্মদিনে তনয়াকে আমি উপহার স্বরূপ অঙ্ক টিচারকে গিফট করেছি। কারণ তনয়াই আমাকে ভালোবাসার আসল মানে শিখিয়েছে। তোমার ভাইয়া আর ভাবিকেও সে ফিরিয়ে এনেছে। সরি স্যার, আমার জন্মদিনের দিন যখন বাবা সব খুলে বলল তখন আমি খুশিতে ঠিক কী করব ভেবে পাচ্ছিলাম না। আপনার সামনে দুঃখিত হবার অ্যাক্টিং করতে আমার ভীষণ খারাপ লেগেছে, কিন্তু আমি আপনার বাবাকে ওয়াদা করেছিলাম আপনাকে কিছু বলবো না, তাই। তারপর লিমা আর নিহা একসাথে বলে উঠল, আমরাও সরি। আসলে কিছুদিন আগে থেকে আমরাও সবটা জানি। আয়াত রাগে দুঃখে কোনো কথা বলতে পারছে না। রাগের চোটে ওখান থেকে সোজা ছাদে চলে গেল। বাবা, উনি তো রাগ করলেন, এখন আমি কি করব? আমাদের মতো বুড়ো বুড়িদের এর মধ্যে না টানলেই ভালো। আয়ানের মা, চলো, অনেক রাত হয়েছে, এই বলে তারা চলে গেলেন। আমি এর মধ্যে নাই, আমার বাচ্চা কাঁদছে, যাই। আমাদের অনেক কাজ আছে, চলো চলো। দেখ তানহা, স্বামীটা তো তোর, তাই রাগটাও তুই ভাঙ্গা। আমি যাই, নয়নের সাথে একটু ফোনে প্রেম টেম করি। বাই ডিয়ার। তনয়া বোকার মতো সবার যাওয়ার পানে তাকিয়ে রইল। তারপর মনে মনে বলল, সবগুলো এক একটা বজ্জাতের হাড্ডি, পরে আমিও দেখে নিব। তনয়া ধিমি পায়ে ছাদে উঠে দেখে ছাদের এক কর্নারে আয়াত দাঁড়িয়ে আছে। তনয়া কি করবে ঠিক ভেবে পাচ্ছে না, তাই আস্তে আস্তে গিয়ে আয়াতের পিছে থেকে জড়িয়ে ধরল। তারপর আয়াতকে নিজের দিকে ফিরিয়ে বলল, সরি স্যার। আয়াত কোনো কথা না বলে তনয়াকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। আয়াতের কান্না দেখে তনয়াও কেঁদে ফেলে। তারপর বলে, বললাম তো সরি। সরি বললেই সব ঠিক হয়ে গেল বুঝে? জানো এই কয় মাস কিরকম মানসিক চাপের মধ্য দিয়ে গেছে? ইস, মাত্র কয়েক মাস, আর আমাকে যে 4.5 বছর ধরে রেখেছেন তার বেলায় ইটস রিভেঞ্জ, এখন শোধবোধ। তনয়ার কথা শুনে আয়াত মুচকি হেসে বলল, তাহলে তো তুমিও কম, কারণ আমি তোমাকে কবে থেকেই ভালোবাসি জানো। জানি, লিমাপু বলেছে। স্যার, যা হয়েছে সব ভুলে যান না প্লিজ। চলুন না নতুন করে শুরু করি। কি করে শুরু করি বলো তো? কেন, আবার কি হয়েছে? তুমি তো এখনো সে স্যারের আটকে রয়েছ। আমি এখন তোমার বর, বুঝলা? লজ্জা পেয়ে আয়াত তনয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। দ্যাটস নট ফেয়ার স্যার। ওয়াই? চর মারলেন গালে আর ভালোবাসা কপালে। শুধু গালে কেন, সব জায়গায় ভালোবাসা দিয়ে দিই। এই একদম না। তা বলে তো হবে না ম্যাডাম, 5 বছর ধরে ওয়েট করছি, আর পারবো না। অতঃপর তনয়া এখন অঙ্কের উপর অনার্স করছে। আর মজার বিষয় কি জানেন,
আয়াত সেই কলেজের প্রফেসর গিরি শুরু করেছে। তনয়াকে দুবেলা অঙ্কের সাথে সাথে ভালোবাসার পাঠও শিখায়। মন থেকে যদি কাউকে সত্যিকারে ভালোবাসি চাই, তাহলে আল্লাহ নিশ্চয়ই আপনার সাথে তার মিলন দিবে।